এটি একটি মসজিদ কেন্দ্রিক ঘটনা। স্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের বকটোটা নামক একটি গ্রামে। ঘটনাটির সময় 1980 সাল। ঘটনাটি ঘটেছে রিয়াদ আহমেদের আপন ফুপার সাথে। ঘটনাটি একটি মসজিদ কেন্দ্রিক, আর রিয়াদ আহমেদের ফুপা ওই মসজিদের মুয়াজ্জিন ও ইমাম ছিলেন। ঘটনাটি যেই রাত্রে ঘটে, ওই রাতে তিনি ভুল করে ঘড়ির সময় না দেখে তিনি ঘর থেকে বের হয়ে যান ফজরের ওয়াক্ত হয়েছে এই মনে করে। তিনি যখন ঘর থেকে বের হন, সবসময় বিশেষ করে সন্ধ্যার পরে বা যখন ফজর আজান দিতে আসেন, তিনি তার হাতে থাকা একটি টর্চ লাইট নিয়ে বের হন। তখন তো এরকম চার্জার টর্চ লাইট ছিল না, ব্যাটারি টর্চ লাইট ছিল। 5 ব্যাটারি টর্চ লাইট গুলো বেশি প্রচলিত ছিল তখন। এটার আলো হতো খুব বেশি, অনেকেই হয়তোবা সেটা দেখে থাকবে। যাই হোক, মসজিদটি অনেক পুরাতন ছিল। পুরাতন হওয়ার কারণে ভৌতিক ঘটনা ছাড়াও বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটতো। ঠিক তেমনই দুটো বিষয়ে আমাকে রিয়াদ আহমেদ বলেছেন। যেমন, ওই মসজিদের ভেতর থেকে হঠাৎ করে নাকি সাপ বের হতো, আবার অদ্ভুত আকৃতির কিছু পোকামাকড়ও বের হতো, যেটা আসলে বাইরে কখনো দেখা যেত না, এবং এই ধরনের পোকামাকড় অনেক প্রবীণ মুরব্বীরাও কখনো দেখেনি, যেটি ওই মসজিদ থেকে বের হতো। মসজিদের পাশেই রয়েছে পুরাতন একটি পুকুর এবং একটি পুরাতন কবরস্থান। যে রাত্রে ঘটনাটি ঘটে, সেই রাতে রিয়াদ আহমেদের ফুপা, যিনি ওই মসজিদের মুয়াজ্জিন ও ইমাম ছিলেন, তিনি ঘড়ি না দেখেই হাতে টর্চ লাইট নিয়ে ঘর থেকে বের হয়ে যান। তিনি যখন আসছিলেন, আসার পরে যখন মসজিদের এরিয়ার মধ্যে তিনি প্রবেশ করেছেন, হঠাৎ করে ওনার মনে হলো পুকুরের মধ্য থেকে সাঁতার কাটার আওয়াজ আসছে। তিনি চিন্তা করলেন, এত রাত্রে সাঁতার কাটে কে? এই চিন্তা করে ওনার হাতে থাকা টর্চ লাইটটি উনি মসজিদের পুকুরের দিকে ধরেন, কিন্তু কাউকে তিনি দেখতে পান না, এমনকি পানিও নড়ছে না। তখন আবার ছিল গরমকাল, চারদিকে বাতাসও কম ছিল। তো উনি চিন্তা করেন, কি ব্যাপার, একটু আগেই না সাঁতার কাটার শব্দ পেলাম, এখন দেখি পুকুরের পানিও স্থিতিশীল। তিনি চিন্তা করেন হয়তোবা তার মনের ভুল। এই চিন্তা করে তিনি আবার মসজিদের দিকে এগোতে থাকেন। যখন মসজিদের দিকে এগোতে থাকেন এবং মসজিদের কাছাকাছি চলে এসেছেন, তখন আবারও পুকুরের মধ্য থেকে সাঁতার কাটার শব্দ তিনি শুনতে পান। তিনি আবারও তার হাতে থাকা লাইটটি ওই পুকুরের দিকে ধরেন এবং পুকুরের দিকে ধরে তিনি একই দৃশ্য দেখতে পান। কোনো শব্দও নেই, কেউ সাঁতারও কাটছে না, এবং পানিও একদম শান্ত। তাহলে উনি কি এবারও ভুল শুনলেন? এটা কিভাবে সম্ভব? হঠাৎ উনি একটি দৃশ্য দেখে মারাত্মক ভয় পান। উনি দেখেন ওই পুরাতন কবরস্থানের মধ্য থেকে বড় একটি লাল আগুনের গোলা ওনার দিকে ছুটে আসছে। যেহেতু উনি মসজিদের কাছেই ছিলেন, উনি এক দৌড়ে মসজিদের মধ্যে ঢুকে পড়েন। মসজিদের মধ্যে ঢুকে দরজাটা লাগিয়ে দেন এবং লাইট জ্বালান। লাইট জ্বালানোর পরে উনি দেখতে পান মসজিদের ভেতরে থাকা ঘড়ি রাত 3টা শো করছে, তার মানে রাত 3টা বাজে। উনি অবাক হন, রাত 3টার সময় উনি চলে এসেছেন। যাই হোক, উনি চিন্তা করেন, এসেছি তাহলে এক কাজ করি, ফজরের ওয়াক্ত বা আজানের সময় হওয়ার আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়তে থাকি। এই চিন্তা করে উনি মসজিদের এক পাশে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যান। তিনি যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছেন, তখন তার মনে হলো পেছন থেকে আরো অসংখ্য মানুষ নামাজের জন্য দাঁড়িয়ে গেছে। তিনি যখন নামাজ শেষ করে সালাম ফিরিয়ে তিনি যখন পেছনে তাকান, তখন তিনি কাউকে দেখতে পান না। তিনি চিন্তা করেন, এবারও কি আমার মনের ভুল হলো? যাই হোক, তিনি আবারও নামাজে দাঁড়িয়ে যান। তিনি যখন আবার নামাজে দাঁড়িয়েছেন, তখন একই রকম ফিল করেন যে পেছনে মনে হয় আরো অসংখ্য মানুষ নামাজ আদায় করছে। এবারও তিনি নামাজ শেষ করে পেছন দিকে তাকিয়ে কাউকে দেখতে পান না।
তিনি মনে করেন এবারও হয়তো তার মনের ভুল হয়েছে। কিন্তু তৃতীয়বার যখন তিনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানোর পর তিনি বাইরে থেকে কেমন জানি গোঙানোর আওয়াজ শুনতে পাচ্ছেন। তিনি নামাজ শেষ করে মসজিদের জানালার কাছে যান। জানালার কাছে যেই পাশটাতে পুকুর রয়েছে সেখানে গিয়ে তিনি কাউকে দেখতে পান না, কিন্তু জানালার যেই পাশে কবরস্থান রয়েছে সেই পাশে গিয়ে তিনি একটি অদ্ভুত দৃশ্য অবলোকন করেন। তিনি দেখেন অসংখ্য মানুষ ওই কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে আছে, তারা হাত তুলে দোয়া করছে এবং তাদের সম্মিলিত দোয়ার ওই শব্দটাই গোঙানির মতো মনে হচ্ছে। তারা আসলে কোন ভাষায় বা কিভাবে দোয়া করছে তিনি বুঝতে পারছিলেন না। তিনি এতটুকু বুঝতে পারছিলেন যে তাদের কণ্ঠস্বর মানুষের মতো এরকম স্বাভাবিক নয়, ভিন্ন রকম, এবং তারা কি বলছে সেটা বোঝা যাচ্ছে না, শুধু এতটুকুই বোঝা যাচ্ছে তারা দোয়া করছে। তিনি এই দৃশ্য দেখেও ভয় পেয়েছিলেন খুব, কিন্তু দরজা খুলে উনি যে কোনো কারণে বের হবেন সেই সাহসটা ওনার হচ্ছিল না। তিনি আবার তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যান এবং ফজর ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত তিনি তাহাজ্জুদের নামাজ পড়তে থাকেন। যখন ফজর ওয়াক্ত হয়ে যায় তিনি মসজিদের মাইকে আজান দেন। আজানের পর আস্তে আস্তে মুসল্লিরা আসতে থাকে, কিন্তু মুসল্লিরা আসার পর কাউকে তিনি এই ঘটনা বলেননি। এই ঘটনা তিনি চেপে যান। এরপর তিনি ওই মসজিদে আর ইমামতি করেননি, তিনি ইমামতি ছেড়ে দেন। আর ইমামতি ছেড়ে দেওয়ার সাথে সাথে স্বাভাবিকভাবেই মুয়াজ্জিনের দায়িত্ব থেকেও তিনি অব্যাহতি নেন। এরকম আরো অসংখ্য ঘটনা ওই মসজিদে রয়েছে। আর ঘটনা কিন্তু এখানে শেষ নয়। আরো একটি অদ্ভুত বিষয় রিয়াদ আহমেদ আমাকে বলেছেন, সেটি হচ্ছে ওই মসজিদটায় মাঝে মাঝে ফ্লোর ঘেমে যেত। মানে গরমকালে আমরা দেখি অনেক সময় আমাদের বাসা বাড়ি বিশেষ করে নিচতলাতে ফ্লোর ঘেমে যায়, ঠিক তেমনি ওই মসজিদেও ফ্লোর ঘেমে যেত। আর যখনই ওই মসজিদে ফ্লোর ঘেমে যেত তখনই ওই গ্রামের কারো না কারো মৃত্যুর সংবাদ পাওয়া যেত। এটি ছিল একটি সাধারণ ঘটনা। তবে গ্রামবাসীর মধ্যে একটি ধারণা প্রচলিত ছিল যে যদি মসজিদের ফ্লোর ঘেমে যায় এবং কেউ যদি ওই ফ্লোরে কিছুটা দুধ ঢেলে দেয় তাহলে নাকি ওই গ্রামের কেউ আর মারা যায় না। তবে এটা নেহায়েত তাদের একটা ধারণা, এটার সাথে আসলে কোরআন এবং সুন্নাহর কোনো সম্পর্ক নেই এবং বাস্তবতারও আসলে কোনো সম্পর্ক নেই। যাই হোক, 1990 সালে ওই মসজিদটি ভেঙে ফেলা হয়। সেখানে আরো বড় এবং সুন্দর করে আরেকটি মসজিদ তৈরি করা হয়। ওই মসজিদে এরপর থেকে ওই যে সাপ বের হয়ে আসা, পোকামাকড় বের হয়ে আসা বা অন্যান্য অদ্ভুত যে ঘটনাগুলো রয়েছে বা ভয়ের ঘটনাগুলো রয়েছে সেটি ঘটেনি। কিন্তু মসজিদের পাশে থাকা যে পুরাতন পুকুর এবং কবরস্থান রয়েছে সেটি কিন্তু এখনো ভয়ের ঘটনা সৃষ্টি করে যাচ্ছে। লিসেনার্স, আজকে আমি যে ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ঘটনাটি আমাদের এলাকারই একটি ঘটনা। আমি আশা করছি যে আজকের এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ঘটনাটি শুরু হয় গ্রামের একটা শেষ মাতার টিনের ঘরের বাড়ি নিয়ে, যেই বাড়িটা নিয়েই মানে আমাদের গ্রামে অনেক রকমের কি বলে ভয়ানক ভয়ানক ঘটনা শোনা যায়। তারই একটি ঘটনা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গ্রামের একদম শেষ মাথায় রহিম চাচার বাড়ি। বাড়িটা টিনের ঘর, চারপাশ ঝোপঝাড়ে ঘেরা, আর সামনেই বিশাল বড় ধানের জমি। আর এই ধানের জমিতে তিনি চাষাবাদ করেন, বিভিন্ন সময় বিভিন্ন রকমের সবজি ফলান এবং তিনি এখান থেকেই তার রুজি রোজগারের ব্যবস্থা করেন। এক রাতের কাহিনী, যেই রাতে ছিল রক্তিম পূর্ণিমা। আকাশের চাঁদটা যেন স্বাভাবিকের চেয়ে একটু বেশি লাল আর খুব বড় দেখাচ্ছিল। রাত তখন প্রায় 2টো বাজে। চারপাশে একদম নিস্তব্ধতা, মনে হচ্ছে আজকের পরিবেশটা যেন একটা ভুতুড়ে পরিবেশ হয়ে গেছে।
কোনোভাবেই এই মানে আজকে রাতে বের হওয়া যাবে না। তো হঠাৎ করে রহিম চাচা ঘরের বাহির থেকে একটা অদ্ভুত রকমের শব্দ শুনতে পান। এমন একটা শব্দ, মনে হচ্ছে তার ঘরের পাশে কেউ ফিস ফিস করে তার নাম ধরে ডাকছে। এমন শব্দ তিনি এর আগে কখনো শোনেননি। তাই কৌতূহল আর কিছুটা ভয় নিয়ে তিনি দরজা খুলে বাইরে আসতেই তার রক্ত একদম হিম কালো হয়ে যায়। তিনি বুঝতে পারেন যে কেউ তার সাথে মজা করছে বা খারাপ কিছু হতে যাচ্ছে তার সাথে। কারণ সে বাইরে এসেই দেখেন যে সেখানে কিছুই নেই, একদম সব কিছু ঠিকঠাক আছে, কোনো মানে মানুষের আলামতে সেখানে পাওয়া যাচ্ছে না। তারপর তিনি আবার দরজা দিয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু কিছুক্ষণ না যেতেই আবার তাকে ডাকার একটা শব্দ তিনি পান। এমন একটা শব্দ, যে শব্দটা তার আগে যেটা শব্দ ছিল তার থেকে কিছুটা স্পষ্ট। তারপর তিনি আবারও সাহস করে মনের কৌতূহল থেকে দরজাটা খুলেন এবং খোলার সাথে সাথে তিনি দেখেন মানে তার, আমি বলছি যে মাঠের মধ্যে তার মানে বাড়ি, তো বাড়িতে থেকে বের হতেই তিনি কি করেন, কাদামাক্তা মানে রাস্তার উপর থেকে তিনি হোঁচট খেয়ে পড়ে যান একদম মাটিতে। ঠিক তখনই আকাশ চিরে একটা তীব্র বিদ্যুৎ চমকানোর শব্দ হলো। এমন একটা মানে আলো আসলো, যেই আলোতে মনে হচ্ছে একদম দিনের মতো হয়ে গেছে। এবং সেই আলোয় তিনি দেখলেন শূন্যে ভেসে আসছে একটা দীর্ঘ সাদা পোশাক পরা নারী মূর্তি। তার মুখটা অস্পষ্ট, কিন্তু চোখ দুটো যেন আগুনের মতো লাল, ধপ ধপ করে আগুনের গোলা বের হচ্ছে এরকম। আমাদের রহিম চাচা এটা দেখে এত বেশি ভয় পান যে তিনি আসলে বুঝতেই পারতেছেন না যে তার সঙ্গে এটা কি হচ্ছে। তো রহিম চাচা তাকিয়ে দেখলেন মানে তার যে ওই যে হালকা যে আছে, তার ক্ষেতের মধ্যে পানি আছে, সেই পানির মধ্যে তার বীভৎস রকমের মাথাটা ভেসে আসছে, যার গোরগত মানে ডোরা কাটার চোখ দুটো সরাসরি এই রহিম চাচার দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। রহিম চাচা বিকটভাবে চিৎকার করতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো রকমের শব্দ একদমই বের হচ্ছে না। আর এইরকম একটা দৃশ্য দেখার পর যে কেউ আসলে এইরকম অবস্থায় হবে এটাই স্বাভাবিক। তার মনে হচ্ছিল মানে যেন তার যে পরিবেশটা আছে এই পরিবেশটা একদম নিস্তব্ধ হয়ে গেছে, একদমই কোনো কিছুই করতে পারতেছে না তিনি। তারপর তিনি দেখলেন এই যে ভূতটা ছিল বা নারী মূর্তিটা ছিল, এই মূর্তিটা শূন্যে ভাসমান হয়ে ধীরে ধীরে রহিম চাচার দিকে এগিয়ে আসছে। রহিম চাচা কোনোভাবেই মানে তাকে কন্ট্রোল করতে পারতেছে না। সে যে ওই যে আমি বললাম যে পিছলা মানে রাস্তার মধ্যে কাদামাটিতে পিছলা খেয়ে পড়ছে, পড়া থেকে উঠে যে উনি যাবেন সেই রকম শক্তি তিনি তার শরীরে পাচ্ছেন না। তিনি তার মানে ছেলেমেয়ে সন্তানদেরকে ডাকার চেষ্টা করতেছেন, কিন্তু এটাও তিনি কোনোভাবেই করতে পারতেছেন না। তারপর ওই যে আকাশের যে মূর্তিটা ধীরে ধীরে তার দিকে আসতেছে, আসার একটা সময় তিনি দেখলেন তিনি মানে তার যত কাছাকাছি আসতেছে তার মানে রহিম চাচার শরীরটা যেন ততই বেশি অবশ হয়ে যাচ্ছে, তিনি কোনোভাবেই কোনো কাজ করতে পারছেন না। তারপর একটা সময় যখন রহিম চাচা তার মনের সমস্ত শক্তি দিয়ে উঠে দাঁড়ালেন, এবং যখন দাঁড়ালেন তখন দেখলেন এই যে মূর্তিটা, নারী মূর্তিটা আছে, এই মূর্তিটার বেশ কয়েকটা ভাষণ হয়ে গেছে, একটা সামনে, একটা পিছনে, একটা ডানে, একটা বামে। মানে এই নারী মূর্তিগুলো সবগুলোই তাকে একদম ঘিরে ফেলে রাখছে। তো এটা রাখার পর উনি মানে এখান থেকে কিভাবে বাঁচবেন এটা কোনো কিছুই কোনোভাবেই তিনি মানে বুঝতে পারতেছেন না। তারপর তিনি এখানে সেন্সলেস হয়ে যান। পরবর্তী দিন সকালে যখন তার ছেলে মেয়ে তাকে এই অবস্থায় দেখে এবং নিয়ে তাকে পানি এবং অন্যান্য দিয়ে যখন জ্ঞান ফেরানো হয়, গত রাত্রের ঘটনা তিনি তার ছেলে মেয়ে সন্তানদেরকে বলেন। তার সন্তানরা এটা শোনার পর অনেক বেশি ঘাবড়ে যান, বলেন যে আমাদের বাড়িটা এখান থেকে সরানো দরকার। কিন্তু তারা কোথায় যাবে, দরিদ্র মানুষ কোথায় যাবে কোনো কিছু বুঝতে পারতেছে না। কিন্তু মানে রহিম চাচার একজন বন্ধু ছিল যার নাম মাওলানা আব্দুল গফুর, তিনি এইসব জিন বা ভূত নিয়ে কাজ করেন। তো
তো গফুর চাচা তার একটা সন্তানকে বললেন, না সরি, রহিম চাচা তার একটা সন্তানকে বললেন, তোমার আমার বন্ধু মাওলানা আব্দুল গফুরকে আমার বাড়িতে দাওয়াত করো, ও নিয়ে আসলেই আমাদের সমস্যার সমাধান হবে। তারপর মাওলানা আব্দুল গফুর তার বাড়িতে ঢোকার সাথেই কেমন একটা অদ্ভুত রকমের গন্ধ পান, কারণ উনি তো এগুলা জিনভূত কারণ, এবং তিনি তার বন্ধু রহিম চাচাকে বলেন, তোমার বাড়িতে একটা জিনের আসর পড়েছে, তুমি যদি এটা নিয়ে ব্যবস্থা না নেও তাহলে তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। আর গত রাত্রে যেটা তোমার সাথে হয়েছে সেটা একটা শুধুমাত্র নমুনা ছিল, আর এভাবেই যে তোমাকে ভয় পেয়ে বিভিন্নভাবে তোমার পিছনে লেগে পড়ে থাকবে। তারপর রহিম চাচা তার বন্ধুকে অনেকভাবে রিকোয়েস্ট করে যে আমার তৈরি এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গা নাই, আমি কোথায় যাব, কিভাবে কি করব না করব, তুমি আমাকে একটা পথ দেখিয়ে দাও। তারপর মাওলানা আব্দুল গফুর তাকে বলেন, ঠিক আছে, আমি তোমার জন্য দেখি কি করা যায়। তারপর মাওলানা আব্দুল গফুর আমাবস্যার রাতে তার যে মানে ভৌতিক জিনিসগুলো আছে সেগুলো নিয়ে সেই তার বন্ধু আব্দুর রহিমের বাড়িতে যান এবং বিভিন্ন রকমের সূরা মন্ত্রতন্ত্র পড়ে সারা রাত্র ধরে তিনি অনেক সূরা কালাম, অনেক তাবিজ কাবিজ করেন এবং তার রহিম চাচার যে বাড়িটা ছিল সেই বাড়ির চারপাশে 4টা তাবিজ পুঁতিয়ে রাখেন। রাখার পর রহিম চাচাকে একটা তাবিজ দেন, বলেন যে এই তাবিজটা তুমি সবসময় তোমার সাথে রাখবে, আশা করি এরপর থেকে তোমার সাথে তেমন কোনো সমস্যা হবে না। তারপর আব্দুল গফুর চাচা পরের দিন সকালে বাড়ি চলে যায়। রহিম চাচা চলতেছে সংসার, খুব ভালোভাবেই চলতেছে, কিন্তু এখনও বিভিন্ন রকমের শব্দ তিনি শুনতে পান, কিন্তু তার কোনো ক্ষতি হয়নি। মানে তিনি যখন বাহিরে বের হন, ওই তাবিজ নিয়ে বাইরে বের হন, কিন্তু তিনি কোনো কিছুই দেখতে পান না এবং সেখানে দাঁড়িয়ে তিনি 2 রাকাত করে নামাজ পড়েন। নামাজ পড়ার পর সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তো এখনও রহিম চাচা সেখানেই আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। তো এই ঘটনাটি আমাকে পাঠিয়েছিল আমার একজন বন্ধু, আমি ঘটনাটি পড়ে শোনালাম। আশা করছি যে ঘটনাটি ভালো লেগেছে। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যারা যারা এইরকম ভূতের ঘটনাগুলো পছন্দ করে। সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। এই কাহিনীটি হচ্ছে 60-এর দশকের একটি কাহিনী, 60s-এর কাহিনী, এবং সেই সময় ট্যামির বাবা তখন বিয়ে করেন, তার বিয়ে হয় তার মায়ের সাথে, এবং তারা তখন অন্য একটি স্টেটে থাকতেন এবং সেখান থেকে তার বাবা মুভ করে আসছিলেন নেব্রাস্কাতে, কারণ সে কোনোভাবে তার পারিবারিক সূত্রে নেব্রাস্কাতে একটি বিজনেস পেয়েছিলেন, যেটা ছোট বিজনেস, স্মল বিজনেস, যেটা সে রান করতে পারবেন। এই চিন্তা করে তিনি নেব্রাস্কাতে মুভ করে আসছিলেন এবং খুব অনেক সময় দেখা যাচ্ছে যে ওইখানে যেটা হয়, যারা বিয়ে শাদী করে অনেক রকম অ্যাডভেঞ্চারের চিন্তা ভাবনা করে। তো ট্যামির বাবার প্ল্যানটা ছিল ট্যামির মায়ের সাথে এরকম যে তিনি বিয়ে করবেন এবং বিয়ে করে ওনার ওয়াইফকে নিয়ে সরাসরি উনি নেব্রাস্কাতে চলে আসবেন এবং নেব্রাস্কার ওখানে একটি শহরে উনি একটি বাসা ভাড়া করেছিলেন, সেই বাসায় উনি উঠবেন, এরকমই তার প্ল্যান ছিল আর কি। এভাবেই তিনি চিন্তাভাবনা করে এবং সব কিছু সাজিয়ে গুছিয়ে, এবং তাদের বিয়ের প্ল্যানিংটা ওইভাবে হয় এবং সবাই তাদের যে বিয়ে হয়, বিয়ের অনুষ্ঠান হয় এবং সবাই তাদেরকে বিদায় দেয়, এবং বিদায় দেওয়ার পরে উনি রওনা হয়ে যান ওনার যেখানে আসার জন্য, নেব্রাস্কাতে আসার জন্য, এবং উনি আসতে থাকেন। তো যথারীতি উনি চলে আসছেন ওখান থেকে গাড়িতে করে, এবং ওনারা নতুন নিউলি ম্যারিড কাপল, হ্যাপি, দে আর ভেরি হ্যাপি। তারা বেশ গল্প করছেন, নিজেদের ভেতরে মজা করছেন, এদিক ওদিক তাকাচ্ছেন এবং তারা আসছেন এবং গাড়িতে হালকা গান চলছে, এরকম মানে খুব সুন্দর টাইম তারা পার করতে করতে আসছেন। এবং তাদের জানা আছে যে তাদের যেই শহরে তারা যাচ্ছেন সেখানে তাদের জন্য বাসা ভাড়া করা আছে এবং সেই বাসায় সব কিছু রেডি, তো কোনো চিন্তা ভাবনা নেই, খুব আনন্দেই তারা আসছেন। তো যখন আসেন, সেখানে আসার পথে একটা রাস্তা পড়ে তাদের, যেখানে তারা আসবে সেই রাস্তাটা ঠিক পাহাড়ের মধ্যে দিয়ে আসছে, মানে একটু লাইক এ কান্ট্রি রোড, অফ রোড টাইপের, এবং ওই রাস্তাটার নাম হচ্ছে 7 সিস্টার্স রোড। এবং ওই রাস্তাটার সম্বন্ধে কিছু মিথ পরে উনি জানতে পারেন, যেটা উনি জানতেন না তখন। তো ওই রাস্তা দিয়ে উনি যখন আসছেন তখন অলরেডি সন্ধ্যা গড়িয়ে গেছে, রাত হয়ে গেছে, রাত প্রায় 8টার মতো বাজে। তো উনি আসছেন ওনার সাথে ওনার ওয়াইফ, এবং দুইজনে বেশ
মানে গল্প করছেন এবং অনেকটা উনি ক্লান্ত হয়ে গেছিলেন, ঝিমিয়ে গেছেন এবং উনি বলছিলেন যে ওনার ওয়াইফ তখন ড্রাইভ করছিলেন, মানে ওই যে যে যতটুকু রাস্তা ছিল ওখানে ওই রাস্তাতে ওনার ওয়াইফ ড্রাইভ করছিলেন। তো ওনার ওয়াইফকে উনি বলেন যে তুমি যদি চাও আমি সুইচ করি, আমি চালাই, তুমি এসে বসো। তো ওয়াইফ বলে আমি আসলে টায়ার্ড হয়ে গেছি, একটু সামনে যদি আমরা এই মানে কান্ট্রি এই অংশটা, এই উডস অ্যান্ড এই রাস্তাটা পার হয়ে যেতে পারি, দেন আমরা সুইচ করে নেবো, হ্যাঁ, কোনো গ্যাস স্টেশনে যে আমরা সুইচ করবো। তো ঠিক আছে, এভাবেই তাদের মধ্যে একটা প্ল্যানিং হয়। আর ট্যামির বাবাও বলে ওকে, তাহলে আমরা ওভাবেই করবো আর কি। তো যাক, তারা যাচ্ছেন। তো খুব চুপচাপ হয়ে গেছেন ওই সময়টা, এমনি কান্ট্রি রোড, রাতের বেলা, এবং ওখানে তখন বড় বড় যখন হাইওয়ে থাকে এবং রাস্তা থাকে, যে কোনো রাস্তাতে কিন্তু রাতের বেলা ওখানে যেগুলো মানে বেশ দূর দূরান্তে যায় আর কি, তো সেসব জায়গায় কিন্তু লাইটস থাকে না, মানে লাইট পোস্ট থাকে না, জাস্ট রাস্তা, হেডলাইটের আলোতে যে দেখা যাচ্ছে। তো তারা দেখছেন যে দুই পাশে গাছ গাছালি, দূরে পাহাড় পাহাড়, তো এরকমভাবে যাচ্ছেন। তো এরকম যেতে যেতে একটা জায়গায় এসে হঠাৎ করে তাদের গাড়ির ইঞ্জিনটা স্টপ হয়ে যায়। ইঞ্জিন স্টপ হয় তো হয়, তার সাথে যেটা হয় তাদের হেডলাইট সহ অফ হয়ে যায়, মানে গাড়িটাই পুরোপুরি ডেড হয়ে যায়, মানে একটা ছোট কাশি দিয়ে গাড়িটা ডেড হয়ে যায়। তো এটাতে ট্যামির আম্মা খুব মানে অবাক হন যে কি ব্যাপার, গাড়ি এরকম স্টপ হয়ে গেল। তখন তিনি ডাক দেন, ট্যামির আব্বা বসেছিলেন, তিনি উঠে বসেন। উনি বলেন যে ওকে, লেমি চেক, আমি চেক করতেছি কি হলো। তো বা তিনি বলেন যে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি উঠে চলে যাও সামনে, যে তুমি যে বের হয়ে তুমি পিছনেই বসো, আবার আমি চালিয়ে যাচ্ছি। মানে পিছনে বসতে বলেন, বলে তাহলে তুমি একটু রিল্যাক্সও করতে পারবে, না আমি দেখি কি হচ্ছে। তো উনি গাড়ি থেকে নামেন, ট্যামির আম্মাও নামে যথারীতি, এবং নেমে যেটা দেখেন যে ওই জায়গাটা খুবই নির্জন, মানে লাইট টাইট নিভে গেছে, তো অন্ধকার, মানে খুব ভয় লাগছে, মানে তাদের মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে গেছে, মানে রাতের একটা শব্দ আছে এবং মনে হচ্ছে ঠিক জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকলে যেরকম সেরকম, জায়গাটাও সেরকম, আশেপাশে অনেক গাছগাছালি এবং দূরে দূরে পাহাড়, মানে বেশ বেশ মানে একটা মানে একটু বেশ হরিফিক একটা পরিবেশ জায়গাটার মধ্যে। তো উনি বেশ একটু টেন্সড হয়ে যান, ভয় পান যে অন্ধকার জায়গাটা কেমন, মানে কোনো কিছু আছে নাকি, বা কোনো, এবং অপরিচিত, এখানে তো উনি আগে থাকেননি কখনো। তো উনি বলে যে অ্যাকচুয়ালি যেটা করতে হবে, মানে আমি এক কাজ করি, আমি আমার ইসের পিছনে ফ্ল্যাশ লাইট আছে, ওটা আমি নিয়ে তারপর দেখি। তো এই অন্ধকারের মধ্যেই জাস্ট আকাশের আলো, আর কিছু নেই, গাড়ির হেডলাইট সব কিছু, ড্যাশবোর্ড সব বন্ধ হয়ে গেছে। তো উনি কোনো মতে নেমে উনি যে ওনার পিছনের ট্রাঙ্কটা খুলেন, আর ট্যামির আম্মা কোনো মতে ঢুকে পেছনের যে সিট আছে সেখানে বসেন। তো উনি খুঁজে খুঁজে উনি হাতড়ে বের করেন ওনার বিভিন্ন টুলসের মাঝখান থেকে যে ফ্ল্যাশ লাইট একটা পান উনি, এবং সেই ফ্ল্যাশ লাইটটা নিয়ে উনি আসেন সামনে। এসে গাড়ির উনি যে হুড খোলার যে কিটা ওটা টান দিয়ে সামনের হুড খোলেন। রাতের বেলা বিকট শব্দ হচ্ছে, মানে এই যে উনি যে ছোটখাটো কাজ করছে এটাই বিকট শব্দ হচ্ছে। ওনার মধ্যে একটু ভয় লাগছে যে রাতের বেলা রাস্তার মাঝখানে দাঁড়িয়েছে, আবার হঠাৎ করে কোনো যে ট্রাক বা 18 হুইলার যদি চলে আসে এরকম, বাট সেটাও একটা চিন্তা। বাট তার মধ্যে একটা আশ্বস্তি, উনি চাচ্ছেন যে কিছু একটা আসলে তো উনি একটু বাঁচলেন আর কি, অন্ধকারের মধ্যে গাড়িটা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, তো উনি আস্তে আস্তে করে উনি ট্রাঙ্কটা উঁচু করে দেখেন, লাইট ফেলেন ভেতরে। তো লাইট ফেলেন, দেখেন যে কিছু না, মানে নাথিং, মানে কোনো ধোঁয়া উঠছে না, বা মানে রেডিয়েটারের কাছে হাত নিলেন, দেখলেন যে রেডিয়েটার মানে যতটুকু গরম হয় এতটুকু চালায় আসলে সেরকমই, মানে ইটস নট এক্সট্রা হিটিং অর সামথিং লাইক দ্যাট, মানে বেশি গরম না আর কি, যতটুকু প্রয়োজন ততটুকুই গরম আছে, এর বেশি গরম না। ইঞ্জিনে ওভারহিটের কোনো লক্ষণ দেখছেন না উনি। তো কি ব্যাপার উনি বুঝলেন। উনি হঠাৎ করে উনি যখন নাকি ট্রাঙ্কটা নামাতে যাবেন, মানে সামনের হুডটা নামাতে যাবেন, এই সময় গাড়িটা মনে হয় একটু নড়ে উঠলো বেশ খানিকটা। মানে ওই গাড়িগুলো সাসপেনশন অনেক ভালো ছিল ওই সময়কার, সম্ভবত ক্যাডিল্যাক গাড়ি ছিল, এটা সাসপেনশন খুব ভালো ছিল, গাড়িটা বেশ দুলে উঠলো এরকম। তো উনি বেশ মানে একটু মানে হয়ে যায়, গাড়ি দুলে উঠলে এরকম মনে হলো যে মানে ডানে বামে একটু দুললো। তো উনি ওখান থেকে ট্যামির নাম ধরে উনি ডাক দেন যে কি হয়েছে এখানে, মানে ইজ এভরিথিং অল রাইট? তো ট্যামির আম্মা কোনো উত্তর দিচ্ছে না। তো উনি হুডটা নামিয়ে দেন, হুডটা নামিয়ে উনি ফ্ল্যাশ লাইট নিয়ে আসেন, এসে পিছনে ফ্ল্যাশ লাইট মানে দেখে যে ওনার ওয়াইফ শুয়ে আছে, মানে সিটের মধ্যে চোখ বন্ধ করে শুয়ে আছে, লাইক ঘুমের মতো। তো উনি ভাবে হয়তো ক্লান্তিতে অন্ধকারে এরকম নীরবে উনি ঘুমিয়েই গেছে। তো ওনার কাছে আরও বেশি অস্বস্তি লাগতে থাকে, অন্ধকারের মধ্যে এখন কি করবে। গাড়ির পাশে যে দাঁড়ান, ওনার ভয়ও লাগছে এর মধ্যে, কারণ কিছু করার নাই, মানে
কি করবে উনি, যে গাড়ি স্টপ হয়ে গেছে এবং গাড়িটা নাড়াতেও পারবে না, অনেক ভারী গাড়ি। তো উনি এই চেষ্টাটা করবেন, উনি চিন্তা করেছেন যে আমি গাড়ি পরে সরিয়ে রাখবো, বাট ওই মুহূর্তে ওনার আসলে মাথায় কিছু আসছিল না। একদম নীরব রাস্তা, রাতের নিস্তব্ধতা। তো উনি কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবার চেষ্টা করলেন। উনি তার ওয়াইফকে জাগালেন না, যে ঘুমিয়ে গেছে যেহেতু ঘুমাক। তো উনি চিন্তা করছেন যখন, তখন হঠাৎ করে ওনার মনে হলো যে ওনার পিছনে যে কিছু ঝোপঝাড় ছিল রাস্তার ওই পাশে মনে হচ্ছে খস 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 শব্দ হচ্ছে, মানে গাছপালার মধ্যে দিয়ে যদি কেউ এদিক ওদিক করে সেরকম। তো উনি একটু সচেতন হয়ে গেলেন সাথে সাথে, যে ওখানে কি কোনো বন্য প্রাণী আছে নাকি। মানে উনি যেটা লোক ভয় পায়, যে এই ধরনের জঙ্গলগুলোতে অনেক জায়গায় দেখা যাচ্ছে ববক্যাট থাকে, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে উলফ থাকে, রেকুন থাকে। উনি রাতের বেলা অনেক রকম থিংস, অ্যান্ড উনি এটা নিয়ে মানে বেশ মানে ভয় পেয়ে যান আর কি। উনি চিন্তা করতে থাকেন যে আসলে মানে অলৌকিক কিছু না বা অপার্থিব কিছু না, ওনার মূল চিন্তাটা থাকে যে এখানে কোনো বন্য প্রাণী আছে কিনা, এবং খসখস খসখস শব্দ হচ্ছে ঝোপের মধ্যে। তো উনি একটু অসুস্থতে পড়ে উনি চিন্তা করেন যে আমি লাইট মারবো কিনা, ফ্ল্যাশ লাইট মারবে কিনা, এরকম চিন্তা করছে। তো হঠাৎ করে উনি খেয়াল করে যে ওই পাশে ঝোপটা ফড়ফড় করে কোনো কিছু ঝোপ থেকে বের হয়ে এরকম দৌড় দিয়ে আসলো, ওদিকে চলে গেল। ইটস লাইক অন্ধকারের মধ্যে হালকা যে আলোটা উনি পাচ্ছেন আকাশে, সেখান থেকে বোঝা গেল কোনো একটা অবয়ব, লাইক ধূসর অবয়ব। ইটস লাইক হিউম্যান বিং, যদি কোনো মানুষ যদি একটু খুব ফাস্ট দৌড় দেয়, এবং এমন দৌড় যেটাকে তার কোনো মানে তাকে দেখা যাবে না। ইটস লাইক আলোর গতিতে, অলমোস্ট লাইক একটা লাইটের মতো, মনে হয় ধূসর কিছু একদম সাত করে চলে গেল। তো উনি সাথে সাথে ফ্ল্যাশ লাইট পয়েন্ট করে লাইট মারলেন ওখানে, কিন্তু উনি এত দ্রুত গেছে জিনিসটা, লাইট পড়লো না সেটার গায়ে। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে, লাইটটা উনি ঘুরিয়ে যখন নিলেন, যেই ডিরেকশনে গেছে সেই ডিরেকশনে আস্তে আস্তে ওনার লাইটটা পিট করে 2বার নিভে গেল, স্ট্যাটার করে। উনি কিন্তু বেশ ভয় পেয়ে গেল। উনি লাইটটাকে হাতের মধ্যে বাড়ি দিলেন কয়েকবার, দেখলো যে একটু জ্বলে আবার নিভে যায়, একটু জ্বলে আবার নিভে যায়। সো মানে ব্যাপারটা খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার। এরপর উনি চুপচাপ উনি দাঁড়িয়ে চিন্তা করছেন জিনিসটা কি। এরপর উনি দূর থেকে শুনতে পাচ্ছেন একটা হাম আসছে, মানে একটা শব্দ আসছে, হামিং, এরকম এই ধরনের একটা শব্দ পেছন থেকে আসছে। এবং উনি বেশ ভয় পেয়ে গেছেন গাড়ির পেছন দিকে, এবং উনি মানে থতমত খেয়ে ওদিকে তাকালেন এবং লাইটটা আবার জ্বালানোর চেষ্টা করলেন, হলো না। উনি প্রচন্ড ভয় পেয়ে, ওনার মধ্যে এখন একটা মানে ভৌতিক ভয় দানা বেঁধে গেছে। উনি যেটা করলেন, গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে গেলেন। গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে উনি গাড়িটা একবার কি মনে করে স্টার্ট দিতে গেলেন, এবং খুব সুন্দর ঘুম গাড়ি স্টার্ট হয়ে গেল। এবং সুন্দর ইঞ্জিনে, ওনার কাছে খুব মধুর লাগলো ইঞ্জিনের শব্দটা তখন, যে মানে ওনার কাছে মনে হলো যে এই মুহূর্তে এটাই সবচেয়ে সুন্দর শব্দ তিনি শুনতে চান, যে ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। এবং হেডলাইট জ্বলে উঠলো, সামনে সুন্দর রাস্তা দেখা যাচ্ছে, মানে সেই বন্য রাস্তাই, মানে সেই বন্য রাস্তাই, বাট রাস্তা দেখা যাচ্ছে, সামনে কিছু নেই। তো উনি কোনো কথা না বাড়িয়ে গাড়ি চালানো শুরু করলেন। সামনে যাচ্ছেন, দেখছেন যে ওই রাস্তায়, ওই মানে সেই মেঠো রাস্তা, পাহাড়ি রাস্তা আর কি, যেটা দিয়ে উনি যাচ্ছেন। সামনে যাচ্ছেন, ঝোপ ঝাড় গাছ এরকম যাচ্ছে। তো দূরে হঠাৎ করে ওনার মানে হেডলাইটটা পড়েছে এমন একটা জায়গায়, মনে হলো যে সাদা কিছু একটা দাঁড়িয়ে আছে, মানে যেখানে লাইটটা পড়েছে সাদা কিছু, এবং আলোটা ইস লাইক মিলি সেকেন্ডের জন্য কাইন্ড অফ রিফ্লেক্টও করলো, আবার মনে হলো ট্রান্সপারেন্ট ভেদ করে চলে গেল। এটা ইস লাইক মানে একটা ডিফারেন্ট একটা জিনিসের মতো মনে হচ্ছিল, সাদা কোনো একটা কাপড় পরা কেউ দাঁড়ায় আছে। বাট যখন ওর আলোটা আরেকটু কাছে গেল, মনে হলো সেটাকে ভেদ করে চলে গেল এবং মিলিয়ে গেল বাতাসে। এবং যখন ওই জায়গার পাশ দিয়ে উনি পাস করলেন, তখন ওনার গাড়ি কিন্তু আরেকটা ঝাঁকিয়ে খেয়েছে, তপ করে আরেকটা ঝাঁকিয়ে খেয়ে গেছে। এবং উনি মানে মনে হলো যে কেউ গাড়িটাকে ধাক্কা দিল, কাইন্ড অফ লাইক দ্যাট। এবং উনি ভয় পেয়ে গেল যে কি ধাক্কা দিল আমার গাড়িটাকে। উনি ফিগার আউট করতে পারছে না উনি সাদা কি দেখলো ওইটা। দ্যাট ওয়াজ সামথিং আনইউজুয়াল, যেটা ওনার কাছে মানে জিনিসটা খুবই মানে ভয়ঙ্কর লাগছে। এবং উনি তখন, উনি খ্রিস্টান ছিলেন, উনি সাথে সাথে ওনার বিড়বিড় করে ওনার বাইবেলের শ্লোক পড়া শুরু করলেন। এবং উনি চিন্তা করা শুরু করলেন যে জিনিসটা কি। এবং উনি যখন পড়ছেন, ওনার নিজের কাছে একটু সাহস লাগছে, আবার ভয়ও লাগছে, গা শিরশির করছে জিনিসটা। এখন উনি ভয় পাচ্ছেন অতিলৌকিক জিনিসের, যে জিনিসটা কি হচ্ছে। তো এভাবে করে উনি পাস করছেন। তো যেখানে উনি আসলেন একটা জায়গায় একটা বাঘ ছিল, বাঘটা হচ্ছে জাস্ট এরকম ঘুরে চলে যাবে ডান দিকে। এবং ওই জায়গায় যখন উনি আসছেন, বাঘটা নেওয়ার সময় উনি খেয়াল করলেন রাস্তার পাশে
কালো কিছু একটা দাঁড়িয়ে আছে, একটা প্রাণীর মতো, ইটস লাইক এ হিউম্যান বিং, একটা মানুষের মতো। আর তার মুখের ভেতরে পুরোটাই হচ্ছে কালো, হা করে আছে, মানে হা করেছে, মুখের ভেতরটা অংশটা পুরো কালো মনে হচ্ছে, ভেতরে কেউ কালো কাদা মুখে নিয়ে দাঁড়িয়ে হা করে আছে। উনি আর সহ্য করতে পারলেন, উনি প্রচন্ড জোরে অ্যাক্সেলারেটর দাবিয়ে দিলেন এবং ওনার গাড়ি লাফ দিয়ে সামনে বাড়লো, ওইটাকে ক্রস করলো। তখন ওনার মনে হলো যে ওনার গাড়িটা আরেকবার বাড়ি খেলো ড্রিম করে। এবং এই নিয়ে কিন্তু উনি 3বার, একবার কাঁপতে দেখেছেন, 2বার বাড়ি খেয়েছেন ওনার গাড়ি। এবং উনি সামনে বাড়তে থাকলেন, উনি বিড়বিড় করে বাইবেলের শ্লোক আওড়াচ্ছেন এবং উনি চালিয়ে যাচ্ছেন। এবং উনি ওনার যে মানে মনেও নেই উনি কিভাবে যাচ্ছেন, কোন রাস্তায় যাচ্ছেন এরকম দেখতে। তো হঠাৎ ওনার কাছে মনে হলো যে ওনার হাতে যে রোড অ্যাটলাসটা ছিল ওনার পাশে, ওইটা উনি বের করে দেখতে চান যে আসলে কোথায় যাচ্ছেন, কতদূর আসছেন। তো উনি একটা জায়গায় আস্তেই করে রাস্তাটা গাড়িটাকে সাইড করেন, সাইড করে উনি রোড অ্যাটলাসের দিকে লাইট মারেন। তো উনি যখন লাইট মেরেছেন এই সময় উনি পিছন থেকে ওনার ওয়াইফের গলা শুনেন এবং দ্যাট ওয়াজ মানে ওটা অন্যরকম, লাইক মানে মিশ্রিত একটা কণ্ঠ, মোটা কণ্ঠ, মানে যেটা নাকি মানুষের শান্ত হয় না। একটা নারী যদি খুব ভারী কণ্ঠে কথা বলে সেটা পুরুষালী ভাব চলে আসে, এরকম একটা কণ্ঠে তাকে বলে যে ওয়াই ডিড ইউ পুল ওভার, হ্যাঁ মানে তুমি গাড়ি দাঁড়া করালো কেন। এবং উনি মানে 1 সেকেন্ডে, মিলি সেকেন্ড উনি ফট করে পিছিয়ে তাকান, দেখে যে জিনিসটা কি। তো উনি তাকিয়ে দেখেন যে ওনার ওয়াইফ ওনার দিকে তাকিয়ে আছে, তার চোখগুলো বড় বড় হয়ে গেছে, একদম মনে হচ্ছে কোটর থেকে বেরিয়ে আসবে, এবং হিংস্র চোখে তার দিকে তাকিয়ে আছে। এবং ওনাকে দ্বিতীয়বার একই কথা জিজ্ঞেস করে একটা প্রচন্ড জোরে মানে ঝাঁকি মেরে ওনার দিকে আসে এবং উনি ভয় পেয়ে যান। উনি আবার গাড়ি চালানো শুরু করেন, ওনার ঠিক মতো মনেও নাই যে উনি কোন ডিরেকশনে কিভাবে যাচ্ছেন। এবং উনি যাচ্ছেন, চালিয়ে যাচ্ছেন, সামনে অন্ধকারে চালিয়ে যাচ্ছেন। আর উনি শুনছেন ওনার ওয়াইফ পেছনে হাসছে, ওনার ওয়াইফ হাসছেন এবং হাসির সাউন্ড শুনছেন উনি। তো উনি মানে অ্যাকচুয়ালি উনি ড্রাইভ করেছেন উদ্ভ্রান্তর মতো, ওনার কোনো কিছু খেয়াল নেই কি করছেন। উনি অন্ধকারের মধ্যে চালিয়ে যাচ্ছেন, রাস্তাও উনি গুলিয়ে ফেলেছেন এবং উনি যে গাড়ি থামাতে পারবেন এরকম কিছু না। তো উনি যেতে যেতে এবং পিছন থেকে ওনার ওয়াইফ আসছে এবং উনি কিন্তু জোরে জোরে বাইবেলের শ্লোক পড়ছেন, উনি যেগুলো জানেন আর কি, ওনার জানা যেগুলো। উনি যেতে যেতে সামনে একটা জায়গায় চলে আসলেন, সেখান থেকে দূরে উনি একটা লাইট দেখলেন, মনে হলো যে একটা গ্যাস স্টেশন, মানে পেট্রোল পাম্প। তো সেখানে উনি দেখলেন এবং উনি আস্তে আস্তে কাছিয়ে আসছেন। উনি একদম খুব ঝড়ের গতিতে সেই পার্কিংয়ে ঢুকিয়ে ফেলে দেখলেন যে ওই পার্কিং সেই পেট্রোল পাম্পে গ্যাস স্টেশনে একটা স্টোর আছে পাশে। সেই স্টোরটা রাতের বেলা মানে প্রায় বন্ধ হবার জোগাড়, তখন হয়তো রাত 10টার মতো বেজে গেছে এরকম টাইমে। তো বন্ধ হবার জোগাড়, লোকটা গোছাচ্ছে বেরোনোর সময়। তো উনি জাস্ট গাড়িটা থামিয়ে উনি বললো যে ওয়েট এ মিনিট, প্লিজ হেল্প মি, আমাকে একটু হেল্প করেন। তো ওই লোকটা তাকালো। এই সময় উনি নিজে আর যখন ওয়াইফের দিকে তাকালেন, দেখলেন ওনার ওয়াইফ ঘুমিয়ে আছে পিছনে, জাস্ট লাইক চোখ বন্ধ করে পড়ে আছে, মানে শি হ্যাজ নো সেন্স। তো উনি ওই লোকটাকে নামলেন, ম্যাপ নিয়ে এসে বললেন যে দেখো আমি আসতেছি অমুক জায়গার থেকে, আমি এই সিটিতে যাব এবং আমি এই রাস্তা ধরে আসছিলাম এবং এরকম আমি কিছু মানে অস্বস্তি ফিল করলাম এবং অনেক রকম আনইউজুয়াল এক্সপিরিয়েন্স হলো। ওই লোকটার সাথে সাথে যিনি গ্যাস স্টেশন ছিল বুকে ক্রস থাকলেন, একে তিনি বললেন যে আসলে মানে ওই রাস্তা দিয়ে আমরা ট্রাভেল করি না, ইউ হ্যাভ ট্রাভেলড, তুমি ট্রাভেল করেছো, তুমি অবভিয়াসলি হয়তো এমন এমন কিছু এক্সপিরিয়েন্স করেছো যেটা আনইউজুয়াল এবং এটা করে মোস্ট অফ দ্য পিপল যারা আসে তারা সবাই করে। রাস্তা সম্বন্ধে তোমাকে আমি এখন বলতে চাই না, কাজ আমি বাসায় যাব, আমিও এইসব ব্যাপার নিয়ে ভয় পাই। লোকটার ব্যাকগ্রাউন্ড ছিল স্প্যানিশ ব্যাকগ্রাউন্ড, সে বলছে যে এখানে আমি চোপা কাবরা মানে এই ভূত আর কি, মানে এই জিনিসগুলো নিয়ে আমি খুবই ভয় পাই, অ্যান্ড আমি এগুলো নিয়ে যেতে চাই না, আমি আমার বাসায় চলে যাব। বাট আমি ফাইনালি তখন বলে আমাকে একটু হেল্প করো যে আমি এই সিটিতে কিভাবে যাব। তখন বলে যে ওকে, তার সিটির নাম শুনে দেখে বলে যে আচ্ছা তুমি এইভাবে করেও মাতে যেতে পারবা, দেন তোমার রাস্তা এইভাবে আর কি। তো বলে দেয়। তো উনি আস্তে ধীরে ওই লোকের থেকে বিদায় নিয়ে উনি আবার গাড়িতে উঠেন, গ্যাস স্টেশনে উঠে আবার উনি রাস্তায় নামেন এবং উনি একটু ধাতস্থ হয়েছেন। উনি দোয়া পড়ছেন মনে মনে, মানে দোয়া পড়ছেন মানে ওনার বাইবেলের শ্লোক পড়ছেন এবং সামনে যাচ্ছেন উনি। এবং যখন বেশ খানিকটা আবার অন্ধকার হয়েছে পেছনে, যখন নাকি গ্যাস স্টেশনটা দেখা যাচ্ছে না, উনি আবার সেই হাসির শব্দ শোনেন এবং হাসিটা ওনার সেই স্ত্রী আবার হাসছে একইভাবে এবং খুব মানে খুব তাচ্ছিল্য ভরা হাসি। তো হাসিটা হচ্ছে এরকম যে মনে করছে যে তুমি বেঁচে যাবা এখান থেকে, মানে এরকম কিছু হবে তোমার সাথে,
হ্যাঁ তুমি এখান থেকে বেঁচে যাবা, হ্যাঁ তুমি কোথায় যাবা এখান থেকে বেঁচে, এরকম বলতেছে। তো উনি তখন ওনার শ্লোক পড়ে, ওনার সেই শ্লোক পড়ে উনি তখন বলে যে আমি তোমাকে বলছি যে তুমি বদার করো না, হ্যাঁ তুমি বদার করো না, আমি জানি না তুমি আমার ওয়াইফ কিনা, বাট মানে এরকম আচরণ করো না, অ্যান্ড ইউনো বি নর্মাল, এরকম বলার চেষ্টা করে। কিন্তু দেখে যে ওখানে কিছু শান্ত হচ্ছে না, তার ওয়াইফ এরকম বলছে এবং বারবার তাকে ধরতে আসছে হাত দিয়ে, এবং মানে হয়তো তিনি ওই শ্লোক পড়ছিলেন দেখে তাকে ধরতে পারছিলেন না এরকম। তো উনি গাড়ি চালাতে চালাতে একটা সময় উনি চলে আসেন এমন একটা জায়গায়, যে জায়গাতে উনি একটা হাইওয়েতে উঠবেন, মানে আরেকটা রাস্তা উঠবেন, সেই জায়গায় মোটামুটি আলো আছে। এবং ওই জায়গাটা এসে যখন উনি টার্ন নিয়ে যান, তখন দেখেন যে সবকিছু মানে ওনার ওয়াইফ আবার মানে ইসের মধ্যে এলিয়ে পড়েছে, আপনার সেই সিটের মধ্যে এলিয়ে পড়েছে, তার কোনো সেন্স নাই। তো উনি গাড়ি চালিয়ে যান, যে যে সামনে আবার এরকম একটা গ্যাস স্টেশন পান, সেখানে উনি জিজ্ঞেস করেন যে আমি এই সিটিতে যাবো, মাতে যাওয়ার রাস্তা কোথায়। তো তাকে এভাবে এভাবে করে বলে দেয়, এবং তিনি এরপর ওই এবং বলে যে আমি শহরের মধ্যে দিয়ে যেতে চাই, কোনো ওয়ে আছে কিনা। ওই লোকটাও মোটামুটি তাকে একটু অ্যাসিস্ট করে, এবং তিনি ওই ইসের ভেতর দিয়ে ওখানে চলে আসেন। উনি আস্তে আস্তে করে, যেই ওনার যে সিটি ছিল ওমাহা, ওখানে পৌঁছান, এবং ওখানে পৌঁছে উনি সেই বাসাটা খুঁজে বের করেন। তো যখন উনি বাসায় আসছেন, ততক্ষণ পর্যন্ত তার ওয়াইফ কিন্তু আর কোনো সাউন্ড করেনি, শুয়েছিল, ঘুমিয়েছিল। এবং উনি বাসায় এসে, উনি তখন যে বাসাটা উনি আসার কথা, সেখানকার বাসার সামনে উনি গাড়ি পার্ক করেন, এবং তিনি ওই বাসার কথা ছিল যে তাদের যে একটা মেল বক্সের পাশে একটা ম্যাট ছিল, সেই ম্যাটের নিচে ওখানে এন্ট্রান্সে চাবি থাকবে, এবং উনি যে সেই জায়গার মতোই চাবি পান, এবং তিনি আস্তে ধীরে তার ওয়াইফকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করেন, এবং কথা বলতে বলতে আস্তে আস্তে ওয়াইফকে বলেন উঠতে। ওয়াইফ উঠে যায়, এবং সে ওয়াইফকে তাকিয়ে দেখে যে খুবই স্বাভাবিক ওয়াইফ, তার ভেতরে কোনো রকমের মানে ই নেই। ওয়াইফ বলে, আমরা কখন আসলাম, তুমি আমাকে ঘুম থেকে তুললে না, হ্যাঁ এই সেই, আমি কতক্ষণ ঘুমাইছি। তো উনি খুব অবাক হয়ে যান, উনি কিছু বলেন না ওয়াইফকে, এবং বলেন যে আচ্ছা ঠিক আছে, আমরা পরে আলাপ করি, চলো ভেতরে যাই। তো বলে উনি আস্তে ধীরে বাসার মধ্যে ঢোকেন, এবং ওনার জিনিসপত্র নিয়ে ভেতরে বাসায় চলে যান, এবং যে উনি বাসার মধ্যে ওনার সবকিছু দেখেন, নতুন বাসা, সবকিছুই ডিফারেন্ট, এবং ওখানে সবকিছুই ফার্নিশড ছিল বাসাটা, এবং ওনাদের যা যা টুকিটাকি জিনিস ছিল উনি গাড়ি থেকে নামান। তো উনি যখন গাড়ি থেকে নামিয়ে ঢুকে যাচ্ছেন একা, ওনার ওয়াইফকে আগে ঢুকিয়ে রেখে এসছেন বাসার ভেতরে, যখন একা চলে যাচ্ছেন, ওনার কাছে মনে হলো যে ওনার গাড়ির সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে, মানে একটা লং ড্রেস পরা, সাদা, দাঁড়িয়ে আছে। এবং উনি এক সেকেন্ডে যদি দেখুন, যখন ঘাড় ফেরান তখন আর দেখেন না, নাই। তো উনি বাসার মধ্যে ঢুকে যান, এবং ঢুকে উনি যে বের করেন ওনাদের বেডরুম কোনটা, এবং সেটা বের করেন, সেখানে যে উনি জিনিসপত্র রাখেন, এবং রাতের বেলা ঘুমানোর চেষ্টা করেন। যথারীতি উনি ওনার ওয়াইফ ফ্রেশ হয়ে ওনার ঘুমানোর চেষ্টা করেন। তো বেশ রাত হয়ে গেছে, তখন রাত 3টা 3:30 এরকম সময় হঠাৎ করে উনি শুনতে পান যে প্রচন্ড কুকুর ডাকছে পাশের ওখান থেকে, মানে কুকুর মানে ডেকে, মানে পাশের যে বাসার থেকে মনে হচ্ছে যে ওই বাসাটাকে মানে 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 মনে হচ্ছে যে কুকুর এই বাসায় চলে আসবে, এত জোরে কুকুর ডাকছে তো ডাকছেই, প্রচন্ড মানে সিরিয়াস অবস্থা। এবং দেখা উনি মানে টের পেলেন যে মানে ওই বাসার পাশে যেখান থেকে কুকুর ডাকছে, ওই ওনার জানলা দিয়ে দেখতে পেলেন ওইসবটাকে লাইট জ্বলে উঠছে। তো উনি খেয়াল করে দেখেন যে ওনার বউ নেই, ওনার ওয়াইফ ওনার পাশে নেই। তো উনি হাঁটেন, ও তাড়াতাড়ি লাফ দিয়ে ওঠেন যে ওয়াইফ কই গেল। হেঁটে হেঁটে উনি যান, যে উনি সিঁড়ি দিয়ে নিচে নামেন। নিচে নেমে দেখেন যে ওনার ওয়াইফ মাঝখানে যে টেবিলটা আছে ওনাদের, ওই যে সেন্টার টেবিল আছে সোফার মাঝখানে, সেটার উপর বসে আছে। কিন্তু তিনি কিন্তু বসে নাই, উনি মানে সোফা থেকে লাইক 2 ফিট উপরে ভাসছে, বাতাসে ভাসছে, এবং তার চুলগুলো খোলা। উনি যখন যান, ওনার দিকে তাকিয়ে ওনার ওয়াইফ একটা হাসি দেন, বিদঘুট একটা হাসি দেন, এবং সেই হাসিটা নর্মাল মানুষের মতো না, হাসি দেন। এবং উনি তখনই সাথে সাথে বাইবেলের শ্লোক পড়েন, এবং ধাপ করে ওনার ওয়াইফ আবার ওখানে পড়ে যায়। তো উনি ওনার ওয়াইফকে নেন, ওনার ওয়াইফকে ধরে ওনার ওয়াইফ দেখা গেছে যে পড়ছে, যে তার কোনো হুঁশ ওইখানে ওইভাবে হয়নি। উঠে বলতেছে হোয়াট হ্যাপেন, তার ওয়াইফ বলতেছে কি হয়েছে, সে কিছুই জানে না। উনি তার ওয়াইফকে বলে কিচ্ছু হয়নি। উনি আসলে ওটা জানাতে, উনি বুঝে ফেলছেন ব্যাপারটা কি। উনি ওয়াইফকে টেনে আস্তে 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 করে উনি উপরে উঠে উনি ওনার ওয়াইফকে শোয়ান, এবং শোয়ায় উনি তখন ওনার ব্যাগ থেকে ক্রস বের করেন, একটা ক্রস বের করে ওয়াইফকে ক্রসটা পরান। ওনার ওয়াইফকে যখন ক্রস পরাচ্ছেন, ওর ওয়াইফ কিন্তু এটা পছন্দ করছিলেন না, মানে দিতে চাচ্ছিলেন না। এবং যখন বাধা দিচ্ছিলেন, বাধাটা ছিল যে যেমন ওনার চেষ্টার বাইরে, এরকম মানে লাইক
মানে হঠাৎ করেই সে আবার অন্য একটা মুডে যে চলে যাচ্ছিলেন এরকম আর কি। যাই হোক, উনি ফাইনালি ক্রস পরান, ক্রস পরা ওয়াইফকে রাখেন এবং রেখে উনি চিন্তা করেন যে এটার ব্যবস্থা ওনার নিতে হবে। তো উনি পরদিন সকালবেলায় উনি ওখান থেকে বের হন। বের হয়ে যে উনি ওনার যে রিয়েল এস্টেটের সাথে কথা বলেন, একটু যে কথাবার্তা বলে জানতে চান যে আমার এখানকার যে লোকাল চার্চ কোথায়। তো তখন তারা তাকে বলে যে অমুক জায়গা অমুক স্ট্রিটে চার্চ আছে। তো কেন, কি সমস্যা, কি বলে, না আমি জাস্ট এখানে যেতে আসছি, আমি ধর্মপ্রাণ মানুষ, আমি তো সানডেতে চার্চে যাই, জানতে হবে। তো উনি তারা তাকে অ্যাড্রেস সব কিছু দিয়ে দেয়। তো উনি যায়, উনি যান চার্চে, চার্চে যে ওই যে কথা বলেন ওখানকার যিনি ফাদার ছিলেন তার সাথে বলেন যে আমি অমুক স্টেট থেকে আসছি, আপনাদের এখানে নতুন, বাট আমি একটা সমস্যা পড়েছি, আপনাদের এখানে আসার সময় রাস্তায় এরকম এরকম কিছু প্রবলেম হয়েছে এবং এরপর থেকে এই জিনিসটা। চার্চের ফাদার শুনে বলে যে ওকে, তোমার প্রবলেমটা আমি যদিও বুঝতে পারছি, বাট এই এক্সারসিজম টাইপের কিছু করার অবস্থা এখন আমাদের নাই, কারণ এক্সারসিজম করতে গেলে পারমিশন দরকার হয় এবং সেরকম পারমিশন না। তো অনেক রিকোয়েস্ট করেন উনি ফাদারকে যে আপনি একটু আমাকে দেখেন। তো তার ফাদার বলে যে আমি এক্সারসিজম করতে পারবো না, বাট আমি যে তোমার প্রবলেমটা দেখি কি করা যায় এটা আমি হেল্প করতে পারি তোমাকে। তো তার কথা মতো ফাদার বলে যে আমি 2 ঘন্টা পরে আসি, আপনার ঠিকানা রাখেন। সে না অনেক রিকোয়েস্ট করে ফাদারকে, বলে যে আমার সাথে চলুন, কাজ আমার নিউলি ম্যারিড, এরকম ব্যাপার, এই সমস্যা। তো এগুলো বলার পরে তখন ফাদার বলে যে আচ্ছা ঠিক আছে। তো ফাদার ওনার সাথে যান। তো ফাদারকে নিয়ে যখন উনি বাসায় পৌঁছান তখন অলরেডি দুপুর গড়ায় গেছে। উনি বাসায় ঢোকেন ফাদারকে নিয়ে। ফাদার ঢোকার পরই তার ফাদার বলতে থাকে যে তোমার বাসাতে আমি কিছু মানে ইভেল জিনিসের পাচ্ছি, মানে স্পিরিটের পাচ্ছি, মানে দিস ইজ নট রাইট, আমি সেন্স করতে পারতেছি এখানে ইভিল স্পিরিট আছে। তো এটা যখন বলছে উনি, তখনই উপর থেকে গালাগালির শব্দ আসতে থাকে। ইটস লাইক মানে কেউ গালি দিচ্ছে, ভয়ঙ্কর গালাগালি করছে, মানে ভয়ঙ্কর ভাষায় গালাগালি করছে, মানে অকথ্য ভাষায়, এবং সে অকথ্য ভাষার মধ্যে চরম আছে এবং ফাদার সহ, এবং এমন কথায় বলে গালি দিচ্ছে যে এই কথাগুলো কিন্তু ঈশ্বর জানার কথা না, মানে তার অনেক ব্যক্তিগত ব্যাপার স্যাপারে সে ফাদারকেও অনেক ভাষায় কথা বলছে। তো ফাদার বলে যে আই নো, আমি বুঝতে পারছি ব্যাপারটা, তোমার ওয়াইফ পজেস হয়েছে, বাট সো এখন তোমাকে আমি কি হেল্প করতে পারবো না, তোমাকে আমি যেটা বলি তুমি ক্রস রাখো, নিজে তুমি যা পারো এটা তুমি পড়ো, এবং তোমাকে আমি যেটা বলি তোমাকে হোলি ওয়াটার দিব, সেটাও তুমি বাসায় রাখো, সেটা স্প্রেড করো। আমার মনে হয় জিনিসটা তোমার খুব একটা জানানো ঠিক হবে না, বাট আমি আরেকজন ফাদার আছে তার সাথে কথা বলবো, এবং যদি পারি, আমি যদি কোনো পারমিশন ম্যানেজ করতে পারি তোমার এখানে এক্সারসাইজম করার, তাহলে আমি পারফর্ম করে দিব। বাট আনটিল দেন মানে তোমাকে আমি আজকে সন্ধ্যার মধ্যে কোনো রেজাল্ট দিব বা কালকের মধ্যে তুমি এটা করতে পারবা। তো এই বলে ফাদার ওনার বাসা থেকে চলে যান। ফাদার চলে যাওয়ার পরে তো বিশাল অবস্থা, মানে টেমির আব্বা তো খুবই একলা হয়ে গেছে, সে তো আসলে মানে ব্যাপারটা করতে পারতেছেন না। তো সে উপরে উঠে দেখেন যে তার ওয়াইফ মোটামুটি সব কিছু এলোমেলো করে ফেলে রাখছে, কিন্তু সে খাটের মধ্যে পড়ে আছে, এবং বেশ ভয়াবহ অবস্থা। সে যে এলোমেলো করছে, ফেলছে, নিজের হাতে ব্যথা পেয়েছে, সেগুলোর কোনো কিছু নেই, পড়ে আছে ঘুমের মতো। তো উনি ঠিক ওয়াইফকে ঠিক করতে যান, মানে উঠায় নিয়ে রাখবেন। সে হাত ধরার সাথে সাথে ওয়াইফ আবার তাকে আবার গালি দেয়, এই করে। তো উনি অনেক কষ্টে টেনে, এবং দেখে যে প্রচন্ড শক্তি হয়ে যায় তার ওয়াইফের, বলার মতো না, মানে সেটা কন্ট্রোলে রাখা তার পক্ষে সম্ভব। এবং তিনি তার নতুন ওয়াইফ তিনি মানতেও পারতেছিলেন না, উনি যে বেঁধে রাখবেন ওয়াইফকে সেই অবস্থাও না। উনি বারবার শুধু রিকোয়েস্ট করছিলেন প্লিজ, হ্যাঁ, মানে শুনছে না, এবং বারবার উনি তখন ওনার বাইবেলের শ্লোক আওড়াচ্ছিলেন এবং অনেক চেষ্টা করছেন, কিন্তু ওনার ওয়াইফ শান্ত হচ্ছে না। যখনই অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, উনি অনেক রিকোয়েস্ট করছেন, দোয়া পড়ছেন, মানে ওনার মতো শ্লোক আওড়াচ্ছেন এবং ধরে রাখছেন, কাজ হচ্ছে না। তো একটা সময় যে একটু দেখা যায় একটু রিল্যাক্স হয়। তো এরকম করতে করতে উনি খুব আপসেট হয়ে যান, এবং দেখে যে সন্ধ্যার দিকে ওনার ওয়াইফ বেকরের মতো ঘুমানো শুরু করেন, এবং তার স্বাভাবিক যে একটা কোমল ভাবটা তার মধ্যে থেকে বিদায় নিছে নাই, এবং সে খুব রুড টাইপের চেহারা লাগতেছে তাকে, এবং সে এটা করতেছে না। এবং তিনি খেয়াল করতে থাকেন ওয়াইফের পাশে বসে তার নিজেরও নাওয়া খাওয়া পুরো চলে গেছে। তো উনি ভাবতে থাকেন যে আমি লাইফে একটা বড় মিস্টেক করলাম, এরকম স্টেট মুভ করতে এসে কোথায় আসলাম, কি দেখলাম, দিস ওয়াজ এ বিগ মিস্টেক ফর মি, এরকম চিন্তা করতে থাকে। এবং উনি দেখছেন যে স্বপ্নের মধ্যে ওনার ওয়াইফ মানে ঘুমের মধ্যেই বিড়বিড় করে কথা বলছে, মুখ ভেঙাচ্ছে, আবার কি বলছে, এরকম ব্যাপার স্যাপার। তো ইট ওয়াজ ভেরি স্কেরি। তো উনি এক সময় ওনারও আসলে ঘুম এসে পড়ে, উনি ওইভাবে থাকতে পারে না, উনি ঘুমিয়ে যায়। তো উনি হঠাৎ করে ওনার ঘুম ভাঙে তখন উনি কিছু শব্দ পাচ্ছেন, টুকটাক শব্দ পাচ্ছেন, এবং মনে হচ্ছে যে কেউ একজন ওনার কানের পাশ দিয়ে কিছু বলে ডাকছে ওনাকে।
তো উনি হঠাৎ করে চোখ মেলে দেখেন সারা রুম অন্ধকার, রুমের মধ্যে কোনো আলো নেই এবং মনে হচ্ছে ওনার সামনে কিছু একটা। তো ঘুমের থেকে উঠে ফার্স্টে উনি ঠাও করতে পারে না সামনে কি। হঠাৎ করে উনি সামনে দেখেন যে ওনার সামনে ওনার ওয়াইফ ভাসছে, বাতাসের মধ্যে ভাসছে এবং তার হাতগুলো দুই পাশে এরকম ঝুলে গেছে, পাগুলো ঝুলে গেছে এবং সে বাতাসে ভাসছে। ঘরের মধ্যে একটু আলো নেই, অন্ধকার। ওই বাইরের যে আলোগুলো আছে জানলা দিয়ে আসতেছে ততটুকুই। উনি লাফ দিয়ে উঠে যান, উঠে যেয়ে উনি সাথে সাথে ওনার বাইবেলের শ্লোক আওড়ানো শুরু করেন। ওনার ওয়াইফকে উনি টেনে নামানোর চেষ্টা করেন। এই সময় ওনাকে মনে হয় হঠাৎ করে ওনাকে কেউ প্রচণ্ড জোরে একটা মানে চড় মারে এবং উনি ছিটকে পড়ে যান একপাশে এবং পড়ে উনি তখন আর কোনো দিশা পাচ্ছিলেন না কি করবেন। হঠাৎ করে উনি ওখান থেকে শুনতে পান যে ওনার ওয়াইফ কথা বলছে, ওখান থেকে ওই শোয়া অবস্থায় কথা বলছে বিভিন্ন কিছু, এবং মনে হচ্ছে কথা অন্য একজন মানুষের সাথে বলছে, লাইক আরেকজন মানুষ রুমে আছে তার সাথে কথা বলছে এবং সেই একই রকম কণ্ঠ হয়ে গেছে। কণ্ঠটা খুব মানে মানে লাইক রাফ একটা, মনে হচ্ছে যে মোটা গলায়, মানে একটা মানুষের গলাকে যদি প্রেস করে কেউ মানে মানে সবচেয়ে হেভি পর্যায়ে নিয়ে যায় জোর করে, সেরকম অবস্থায় কথা বলছে খুব গড়গড় করে। তো এই অবস্থায় উনি একদম চোখ বন্ধ করে শুধু উনি ঈশ্বরকে স্মরণ করতে থাকেন। তো এই সময় ওনার ওখানে গেটে শব্দ হয়, ঠুস ঠাস করে শব্দ হয় এবং শব্দগুলো শোনার পরে হঠাৎ করে মনে হলো যে ওনার ওয়াইফ ধাপ করে পড়ে যায় এবং মাটিতে প্রায় 3-4 ফিট উপর থেকে পড়ে এবং কোকিয়ে ওঠে ওনার ওয়াইফ, পড়ে ব্যথা পাচ্ছে, মানে বুঝতে পারে। উনি তখন সব কিছু ফেলে দৌড় দিয়ে ওয়াইফকে শোয়ান এবং উনি নিচে যান, যে গেটের ওখানে দেখেন যে ওনার গেট খুলে ঢোকার চেষ্টা করছেন সেই ফাদার। তো উনি ফাদারকে দেখে প্রচণ্ড মানে সাহস পান, স্বস্তিও পান। উনি তাড়াতাড়ি যান, যে বলে ফাদার প্লিজ প্লিজ হেল্প, আমি এরকম সমস্যা আছে। তো ফাদার সাথে আরেকজনকে নিয়ে আসছিল। তো তিনি আরেকজন ফাদার তার সাথে পরিচয় করিয়ে দেন তাকে, বলে যে সে তখন বলে যে ফাদার বলে আমি বুঝতে পারছিলাম তোমার অবস্থা সুবিধার না, আমি চেষ্টা করছি, এই ফাদারকে নিয়ে আসছি এবং সবচেয়ে যেটা হবে তোমাকে এখন উনি যেটা সাজেস্ট করবে উনি কথা বলবে এবং দেখবে কি করা যায়। তো যখন এই কথাগুলো বলছে উপরে আবার সেই প্রচণ্ড শব্দ শোরগোল শুরু হয়ে যায়। ওনার ওয়াইফ কথা বলছে, এটা ভাঙছে, উপর শব্দ হচ্ছে, ভয়ঙ্কর কণ্ঠে কথা বলছে, মানে খুবই বাজে অবস্থা। এবং ওই ফাদারকে নিয়ে তারা যখন উপরে ওঠা শুরু করে সিঁড়ি দিয়ে, তখন দেখে যে ওয়াইফ উপরে দাঁড়িয়ে আছে এবং তিনি মানে মানে স্বল্প বসানো হয়ে গেছেন, অনেক কিছু বলছেন, এটা ওইটা ছুঁড়ে মারছেন। তো যাই হোক, কোনো মতে ওই ফাদার ওই সময় তিনি বাইবেলেরই পড়া শুরু করেন এবং আস্তে আস্তে উপরে ওঠেন। দেখা দেখে ওনার ওয়াইফকে বেশ কন্ট্রোলে নিয়ে বসিয়ে ফেলেন, মানে বসে পড়ে উনি ওনার পড়াতে এবং ওনার হাতে একটা ক্রস থাকে এবং উনি পড়তে ওনার হাতে হোলি ওয়াটার থাকে, সেটা গায়ে মারেন। কিন্তু দেখা যাচ্ছে তার অ্যাগ্রেসিভনেস খুব একটা কমছে না, কিছু না। তারপরও তখন ফাদার বলে যে আমি একটা জিনিস করব এখন, আপনি যে রাস্তায় দিয়ে আসছেন আমরা সেই রাস্তায় যাব এবং আমরা সেই রাস্তায় যাব এবং সেই রাস্তায় যে ওই যেখান থেকে আসছে সেইখানে এটা সমাধান করতে হবে, নাহলে সম্ভব না। তো ফাদারের কথা মতো উনি ওনার ওয়াইফকে ধরেন, নিয়ে আসেন এবং ওনার ওয়াইফ তখনও গড়গড় করছে। ওনারা গাড়িতে এনে উনি ওনার ওয়াইফকে বসান। তো খুব আনকন্ট্রোলড অবস্থা, মাঝে মাঝেই তার ওয়াইফ ছুটে যেতে চাচ্ছে, এরকম একটা অবস্থা। গাড়ির মধ্যে বসায় ফাদার সহ, ফাদারের ওই আরেকজন ফাদার যে তিনি গাড়ি নিয়ে আসছেন আর উনি ওনার গাড়ির সাথে একজন ফাদার বসেন আর কি, বসে উনি চলেন আর কি, উনি শুরু করেন। এবং যখন যাওয়া শুরু করেছেন তখন ওনার ওয়াইফ প্রচণ্ড রকমের চিৎকার শুরু করে গাড়ির ভিতরে। উনি এক পর্যায়ে ভয় পান যে এইটাতে পুলিশ বা কোনো কিছু চলে আসবে বা এরকম কিছু। তো উনি ফাদার ওনাকে আশ্বস্ত করেন যে আমি সাথে আছি, কোনো সমস্যা নেই, আমার সাথে কাগজপত্র আছে, ইটস নট এ বিগ ডিল, আপনি চলেন। তো এভাবে করে যেতে কোনো মতে খুঁজে ফাদারই ডিরেকশন দেন যে তিনি কোন রাস্তায় এসেছেন, কারণ তার মাথায় খেয়াল নেই। দেখা উনি আবার সেই রাস্তাটায় ফিরে যান, সেই যে রাস্তা, সেই পুরনো গ্যাস স্টেশন সেখান থেকে। এবং যখন নাকি ওই গ্যাস স্টেশনের রাস্তাটা পার হচ্ছেন তখন মনে হচ্ছে ওনার ওয়াইফ বড় বড় শ্বাস নেওয়া শুরু করেন এবং মনে হচ্ছে খুব তৃপ্তি পেলেন তিনি কোনো কিছু গেছে এবং পাগলের মতো শুরু করে দিয়েছেন, লাইক জোরে জোরে শ্বাস নিচ্ছেন, মাথায় এদিক ওদিক করছেন এবং খুবই। তো ফাদার বলেন যে রিল্যাক্স, আমি আছি, আমি প্রোটেকশন নিয়ে এসেছি, আপনি চলেন। এরকম করতে করতে তারা সেই রাস্তাটায় ঢোকেন যে রাস্তা দিয়ে উনি গাড়ি নষ্ট হয়েছিল এবং আস্তে করে তারা সেই রাস্তা দিক যান। এবং যখন ওই রাস্তার ঠিক ওই কাছাকাছি জায়গাটায় আসেন তখন তার ওয়াইফ একটা প্রচণ্ড রকমের সাউন্ড করেন, মানে এই সাউন্ডে ফাদার পর্যন্ত থরথর করে কাঁপতে থাকেন। মানে একটা মানুষ মনে হলো যে একটা জায়ান্টে পরিণত হয়েছে, এই ধরনের আচরণ শুরু করেন তার ওয়াইফ। এবং তখন ফাদার সাথে বলেন যে আপনি গাড়ি থেকে নামেন এবং তিনি ওইখানে বসে একটা রিচুয়াল পারফর্ম করতে থাকেন
বিভিন্ন জিনিস পড়তে থাকেন, রিচুয়াল পারফর্ম করেন, এবং এই পারফর্মের এক পর্যায়ে উনি বারবার বলেন আর কি, তার ভাষা এতটুকুই বুঝতে পারে টামির আব্বা, যে তুমি যেখান থেকে আসছো সেখানে চলে যাও, আমি তোমাকে সৃষ্টিকর্তার নামে কন্ডেম করছি, তুমি চলে যাও, এরকম বারবার বলতে থাকেন এবং তিনি করতে থাকেন। এক সময় উনি ফিল করেন যে ওনার গাড়িটা প্রচণ্ড নড়াচড়া করে, ওনার ওয়াইফ শান্ত হয়ে যান। তখন ফাদার বলে নাও। উনি তাড়াতাড়ি চলে আসেন এবং ওই ওর টাইমের আম্মার হাতে উনি একটা সুতার মতো পেঁচিয়ে দেন, পেঁচিয়ে দিয়ে উনি ওই হোলি ওয়াটার ছিলেন এবং বলে আপনি গাড়ি ঘোড়ায় চলেন, এবং গাড়ি ঘোড়ায় উনি দ্রুত আপনি যত দ্রুত যাবেন তত চলে আসেন। ওনারা যখন গাড়ি নিয়ে আসছেন ওনার কাছে তখন মনে হচ্ছিল যে গাড়ির আশপাশ থেকে কিছু একটা পাস করছে, বাতাসের যেরকম আমরা যেমন হুইজলিং শুনি বাতাসের উইন্ডের, হ্যাঁ সেরকম হুইসপারিং অ্যান্ড হুইজলিং হচ্ছিল। তো এইভাবে করে একসময় উনি মেন রাস্তায় উঠে উনি গাড়ি নিয়ে বাসায় চলে আসেন। তো বাসায় এসে থামেন, ততক্ষণ উনি ওয়াইফ অচেতন। তো ফাদার তখন নেমে বলে যে আপনি আপনার ওয়াইফকে বাসায় নিয়ে যান, অ্যান্ড আপনার ওয়াইফ পজেস্ট অবস্থায় ছিল। তো উনি রিকোয়েস্ট করে ফাদারকে আপনি আসেন, আমরা একটু কথা বলি, আমরা এসে। ফাদার বলে আচ্ছা ঠিক আছে, আপনাকে অ্যাজ পার ইউর রিকোয়েস্ট, আপনি যেহেতু শান্ত হওয়া দরকার আমরা যাতে যাচ্ছি। তো উনি ওনার ওয়াইফকে নিয়ে বাসায় আসেন, বাসায় এসে উনি ওয়াইফকে নেন বেডরুমে। তখন ফাদার বলে না, এখন আর মনে হয় না যার কোনো সমস্যা হবে, তারপরও তাকে আমি যে সুতাটা পরাই দিয়েছি এই সুতাটা যাতে তার হাতে পরা থাকে, অ্যান্ড আপনি সবসময়, আমি বুঝতে পারছি আপনি বিশ্বাসী মানুষ, আপনি যা যা করেন ধর্মীয় আচার সেগুলো করবেন। আর আপনার ওয়াইফকে পজেস করেছিল যে রাস্তা দিয়ে আপনারা আসছেন, রাস্তাটা খুবই ভয়ঙ্কর একটা রাস্তা। এই রাস্তার মধ্যে একটা সময় এক লোক তার 7টা মেয়েকে, তার নিজের 7টা মেয়ে ছিল এবং তাদেরকে সে বিভিন্ন সে অসুস্থ মস্তিষ্কের ছিল এবং তার মেয়েদেরকে কোনো কারণে রাগ করে মেরে ফেলে, এবং সে ওই রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় সে তার মেয়েদেরকে ওখানকে টানিয়ে রাখে ওই জায়গায়, এবং এরপর থেকে জায়গাটা খুবই হন্টেড হয়ে যায়। এবং এই রাস্তাটা আমরা যারা আছি এখানে আমরা জানি, এবং এইখানে যখনই কেউ আসে সবাই প্রবলেমের সম্মুখীন হয় গাড়ি থেমে যায়, নাহলে কোনো একটা সমস্যা হয় তারা প্রবলেম হয়, মানুষ পজেস্ট হয়ে যায়। হ্যাঁ, তো আমি বিশ্বাস করি সেই ভদ্রলোকের যে ফাদারের যে ভাষা ছিল, সে বলে আমি বিশ্বাস করি যেটা একটা ডিমনের কাজ, এবং এই ডিমন ওখানে আছে, এবং এই ডিমনগুলাই আপনার ওয়াইফকে পজেস করেছিল, এবং একাধিক ডিমন ছিল সেখানে, একটা না একাধিক ডিমন ছিল, এবং অনেক সমস্যা তৈরি করছিল। আপনি ঠিক তাদের পাশ দিয়ে আসছেন যেরকম সময়, সো তারা ওখানে চলে গেছে। যখন চলে গেছে তারা তাদের জায়গা ছাড়া থাকতে পারে না, তারা অন্য জায়গায় যে থাকতে চায়ও না, তারা তাদের অঞ্চলটাই পছন্দ করে। সো তারা অনেক রাগান্বিত ছিল এখানে আসার কারণে, এবং আপনাকে সহ্য করতে পারতেছিল না, আপনি যেহেতু ধর্মীয় করছেন, এবং এইসব কারণেই সেই করতেছিল না, এবং আপনার ওয়াইফকে তারা শেষ করে দিত। তো যাই হোক, আপনি রিচুয়াল পারফর্ম করে রেখে আসতে পারছেন, আই হোপ এখন আর সমস্যা হবে না। তো উনি ফাদারের কথা মোটামুটি কনভিন্স থাকেন, খুব ভয়ে উনি রাতটা কাটান। ওই সময়টা প্রায় ফাদার চলে যান, অনেক পরে ফাদার চলে যান, উনি অনেকক্ষণ ভয়ে থাকেন। উনি তারপর ওয়াইফের দিকে তাকিয়ে থাকেন সারা রাত, দেখে যে না সবকিছু আর কিছু হয়নি। এরপরে কয়েকদিন ওনার ওয়াইফ অনেক অসুস্থ ছিল, এবং খুবই অসুস্থ ছিল। উনি টেক কেয়ার করেন ওনার ওয়াইফকে ভালো মতন। ওনার ওখানে ব্যবসাটা উনি কয়েকদিন দেখে তারপর উনি সিলেক্ট করেন যে না, উনি ওখানে আর থাকবে না। পরবর্তীতে ওখান থেকে আস্তে ধীরে তারা মুভ করে সিয়াটলে চলে যান, এবং যদিও নাব্রাস্কায় তাদের ব্যবসা ছিল। তো এরকমই আর কি একটা তাদের জীবন এভাবে চলে, এবং তাদের পরবর্তীতে তো তাদের সন্তান হয়, এবং সেই যে ট্যামির কাহিনী আমি বললাম আর কি, সেই ট্যামি কাহিনীটি রবিউলকে শেয়ার করলো, এবং রবিউল আমার কাছে কাহিনীটি পাঠিয়েছে। অ্যান্ড এই হচ্ছে কাহিনী। তো খুবই ধন্যবাদ রবিউলকে। আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে রবিউলের কাহিনী, এবং অলসো থ্যাংক ট্যামি ফর শেয়ারিং হার স্টোরি। বছরের 2টি সময় মহড়ার জন্য আমাদেরকে বাইরে যেতে হয়, অর্থাৎ সশস্ত্র বাহিনীর সদস্য যারা রয়েছেন, আর্মি কিংবা বর্ডার গার্ড কিংবা নেভি, এয়ারফোর্স, যারা এই সশস্ত্র বাহিনীগুলোতে রয়েছেন, তারা কিন্তু তাদের ক্যাম্পেই বছরের পুরোটা সময় অবস্থান করে থাকে, এবং 2টি সময়ে তাদেরকে মহড়ার জন্য বাইরে যেতে হয়, শীতকালীন এবং গ্রীষ্মকালীন। ঘটনাটি 2021 সালের ডিসেম্বর মাসের। গত বছর শীতকালীন মহড়ায় গিয়েছিলাম মধুপুর গড়, টাঙ্গাইলে। স্বভাবতই চারদিকে অনেক জঙ্গল, ঘন শাল ও গজারের গাছ। এর ভেতরেই তাঁবু করে আমরা
120 জন সদস্যের একটা কোম্পানি ছিলাম। ক্যাম্পে প্রবেশের জন্য একটি মেইন রাস্তা করা হয়, অর্থাৎ ক্যাম্প থেকে বের হওয়া এবং প্রবেশের গেট একটাই। সারাদিন আমরা ক্যাম্প সেট আপ করেছি, দিনের বেলায় কোথাও কোনো সমস্যা চোখে পড়েনি। তবে অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হলো মেইন গেট থেকে 150 থেকে 200 গজ সামনে একটা পরিত্যক্ত একতলা বিল্ডিং রয়েছে, যার আকৃতি ছিল অনেকটা মসজিদের মতো। বারান্দা ছিল এবং বারান্দার উল্টো দিকে একটা অতিরিক্ত অংশ ছিল, ঠিক যেমনটা মসজিদে থাকে, যেখানে ইমাম সাহেব দাঁড়ায়, সেরকম একটা জায়গা। আমাদের চেইন অফ কমান্ড সম্পর্কে সকলেই অবগত আছেন। যখন আমরা প্রথম সেই এলাকায় যাই, আমাদের কোম্পানি অধিনায়ক এর বিশেষ নিষেধ ছিল ক্যাম্প এলাকার বাইরে না যাওয়ার। চেইন অফ কমান্ড সম্পর্কে তিনি যেমনটা বলছেন, অনেকেই অবগত আছেন, যারা অবগত নয় তাদের জন্য বলে দিচ্ছে, সশস্ত্র বাহিনীগুলোতে আপনি যেই অফিসারদের অধীনস্থ, তাদের কথা আপনাকে সবসময় শুনতে হবে, মেনে চলতে হবে। এটাকে বলা হয় চেইন অফ কমান্ড। আপনি যদি আপনার উপরস্থ কোনো কর্মকর্তার নির্দেশ মেনে না চলেন, তাহলে যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনাকে টার্মিনেট করা হতে পারে, অর্থাৎ আপনি চাকরিটা হারাতে পারেন। তো চেইন অফ কমান্ড ছিল এমনটা যে আমাদের কোম্পানি অধিনায়কের নিষেধ ছিল ক্যাম্প এলাকার বাইরে না যাওয়ার জন্য। তাই সারাদিন ওই বিল্ডিংটা চোখে পড়লেও যাওয়া হয়নি। তবে কয়েকজন সিনিয়রকে জিজ্ঞেস করেছিলাম ওটা কিসের ভবন। সবাই এড়িয়ে গেছেন, যারা এর আগেও এই জায়গাটাতে ক্যাম্পে এসেছিলেন, অথবা জানেন না বলে কাটিয়ে দিয়েছেন। তবে এটা আমি জানতাম যে আমরা এখানে আসার পূর্বেই 5 সদস্যের একটি দল আগে এখানে রেকি করে গেছেন। তারা নিশ্চয়ই খুব ভালো করেই জানেন যে ওই বিল্ডিংটা, অর্থাৎ একতলা যে মসজিদের মতো দেখতে, অর্থাৎ পুরানো একটা বিল্ডিং এর কথা তিনি বলছিলেন, সেই বিল্ডিংটা সম্পর্কে যারা রেকি করে গেছেন, অর্থাৎ এর আগে এই জায়গাটা পরিদর্শন করে গেছেন, দেখে গেছেন, তারা হয়তো সেটা নিশ্চয়ই জানে, কিন্তু বলছিলেন না। যাই হোক, মূল ঘটনায় আসি। প্রথম রাতেই আমার ডিউটি শুরু করানো হয়। 3টি ডিউটি পোস্ট ছিল: মেইন গেট, অস্ত্রাগার এবং বাসস্থান এলাকা। আমার ডিউটি ছিল মেইন গেটে। আমাদের ডিউটির সময় ছিল রাত 10টা থেকে 12টা এবং ভোর 4টা থেকে 6টা। 10টা থেকে 12টা খুব ভালোভাবে ডিউটি করি, তেমন কোনো সমস্যা হয়নি, কারণ তখনও ক্যাম্পের অনেকেই জেগেছিলেন। শুধু মাঝে মাঝে ওই বিল্ডিং এর দিকে একটু তাকাচ্ছিলাম। হালকা একটু ভয় ভয় কাজ করলেও কোনো মতে ডিউটি শেষ করে যাই। 4 ঘন্টা রেস্ট করার পর যখন ভোর 4টায় আবার ডিউটিতে আসি, তখন আমার পূর্বের ডিউটিম্যানকে জিজ্ঞেস করি কোনো সমস্যা হয়েছে কিনা। সে শুধু আমাকে বলল কাছের লাইট রাখতে এবং রাইফেল ঠিক রাখতে, বলে সে চলে গেল। আমি শুরু করলাম ডিউটি। হঠাৎ আমার প্রচন্ড বেগ আসে, অর্থাৎ ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। আমি মাত্র কিছুক্ষণ আগেই ডিউটিতে এসেছি, বাথরুম করে। এখন আবার চাপের কারণ আমি বুঝে উঠতে পারছিলাম না। আমি ভাবলাম আজ সারাদিন হয়তো পানি বেশি খাওয়া হয়েছে, যে কারণে এরকমটা হচ্ছে। আমি কিছু না ভেবে গেট থেকে 50 গজ সামনে এগিয়ে যাই। একটা ঝোপ দেখে বসে পড়ি সেখানে। ও বসা অবস্থায় মনে হচ্ছিল যে কেউ আমার বাম কানে খুব জোরে একটা ফু দিল। আমি দ্রুত কাজ সেরে উঠে দাঁড়াই এবং পকেট থেকে টর্চ বের করে চালাই। দেখি কিছু একটা অদৃশ্য ছায়া দৌড়ে ওই বিল্ডিং এর ভেতরে চলে গেল। ওই সময় আমার মাথায় মোটেও ভূত প্রেতের কথা আসেনি। আমার মাথায় সর্বপ্রথম এসেছে যে অভ্যন্তরীণ শত্রুর কথা। কারণ অধিনায়কগণ অনেক সময়, অর্থাৎ ক্যাপ্টেনরা অনেক সময় জুনিয়রদেরকে টাস্ক দিয়ে থাকেন যে ঘুমন্ত বা জাগ্রত কারো রাইফেল চুরি করে আনার জন্য। তো এরকম কোনো টাস্ক যদি হয়তো উনি ধারণা করছিলেন যে ওনার সাথে এরকম কোনো টাস্ক নিয়ে কেউ এসেছেন এবং সে হয়তো তাকে ফু দিয়েছেন কানে খুব জোরে একটা। আমিও সেটাই ভাবে আমি রাইফেলটা হ্যান্ড গার্ড পজিশনে করি। এক হাত দিয়ে রাইফেল ধরেছি আর এক হাতে টর্চ। ধীরে ধীরে আমি ওই দিকে এগোতে থাকি।
একসময় ওই বিল্ডিংটার কাছে চলে আসি, আর মাত্র 5-7 গজ। হঠাৎ আমি একটা গর্তে পড়ে যাই। গর্তের গভীরতা ছিল 1 কোমর। হাত থেকে টর্চও পড়ে যায় গর্তের ভেতরে। ছোট ছোট লতাপাতা থাকার কারণে আমি ঘুণাক্ষরেও টের পাইনি গর্তের অবস্থান। একটা ভ্যাপসা গন্ধ আসতে থাকে আমার নাকে, খুবই অপরিচিত একটা গন্ধ। টর্চ তুলতে যাব, হঠাৎ করেই মাথায় আসে মাথা নিচু করা যাবে না। দৃষ্টি বদলালেই আমার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর কিছু। রাইফেল থেকে বেয়োনেট খুলি এবং তা হাতে নেই, যদি কিছুর সম্মুখীন হয়ে যাতে অন্তত মোকাবেলা করতে পারি সেটা। হঠাৎ দৃষ্টি চলে যায় আমার পায়ের কাছে। টর্চ জ্বলছে। টর্চের আলোতে আমি দেখতে পাই মানুষের কাটা হাত, সংখ্যা প্রায় 12 থেকে 15টি। কিছু কিছু হাতে মাংস পচে গলে হাড় থেকে আলাদা হয়ে গেছে। এবার আমি বুঝতে পারি যে গন্ধটা কিসের। আমি সেখানেই সেন্সলেস হয়ে যাই। হঠাৎ কানে আসে আজানের শব্দ। জ্ঞান ফিরে আগে আমি রাইফেলের অবস্থান নিশ্চিত করি। দেখি সব ঠিকঠাক আছে, কিন্তু পায়ের কাছে টর্চ আর জ্বলছে না। আমি প্রচন্ড ভয় পাই। পকেটে থাকা লাইটার দিয়ে একটা সিগারেট জ্বালিয়ে আমি চলে আসি ডিউটি পোস্টে। এসে দেখি ডিউটি জেসিও আর অন্যান্য পোস্টের ডিউটিম্যান আমাকে চারদিকে লাইট জ্বালিয়ে খুঁজছে। তাদের ভাষ্য মতে অস্ত্রাগার ও ডিউটিম্যান আমার চিৎকারের শব্দ শুনতে পায়। সে আর অপেক্ষা না করে ডিউটি জেসিওকে গিয়ে তোলে। তারপর থেকে 1 ঘন্টা যাবৎ তারা আমাকে খুঁজছেন। কিন্তু বিশ্বাস করেন ভাই, আমার জানা মতে আমি আমার মুখ দিয়ে একটাও শব্দ করিনি। তাহলে চিৎকারের শব্দ কে করেছিল? আমি নিজে অনেক প্রশ্নের উত্তর খুঁজতে থাকি। কি হয়েছিল ওই ছায়ামূর্তির? আমার সব ঘটনা আমি স্যারকে খুলে বলি। স্যার সবকিছু জেনে আমাকে বলে, তোমার ওই দিক যাওয়াটা মোটেও উচিত হয়নি। ওটা একটা লাশ কাটা ঘর, কিন্তু অনেক আগে থেকেই ওটা পরিত্যক্ত ঘোষণা করা হয়। রেকি করার দিন এলাকার লোকজন নাকি সতর্ক করেছিল ওই স্থান সম্পর্কে, যার কারণে আমাদেরকে ওই দিকে যাওয়া নিষেধ করা হয়। একটু পর চারদিক পরিষ্কার হতে থাকে। আমরা নিজেদের ভয় ও সন্দেহ ভাঙানোর জন্য ওই গর্ত খুঁজতে যাই, অর্থাৎ যে গর্তে তিনি পড়ে গিয়েছিলেন সেই বাড়িতে যাওয়ার সময়টাতে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা 3-4 জন খুঁজেও কোথাও কোনো গর্ত খুঁজে পাইনি। এরপর আমি চলে আসি তাঁবুতে। শরীরে সেই ভ্যাপসা গন্ধ এখনো পাচ্ছিলাম। দ্রুত গোসল করি, নামাজ পড়ে দোয়া দরুদ পড়ে নিজেই নিজের শরীরে ফুঁ দেই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাকে বাঁচিয়ে এনেছেন। এরপর আমরা ওই জায়গায় আরো 6 দিন ছিলাম। আর কেউ কোনো ঘটনার সম্মুখীন হয়নি। আর একটা কথা খুবই মনে পড়তে থাকে ওই 6 দিনে। দেশের জন্য শত্রুর সামনে বুক চেতিয়ে দাঁড়ানো সৈনিক মাঝে মাঝে নিজের ছায়া দেখেও ভয় পায়, যার প্রত্যক্ষ উদাহরণ আমি। এই ছিল আমার ঘটনা। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। ভালো লাগলে পড়ে শোনাবেন। সকলের সুস্থতা কামনা করি আমি বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি নওশিন। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে একটা বাসার ঘটনা বলবো। আমি সেই বাসাটাতে আমার ফ্যামিলির সাথে 1 বছরের মতো ছিলাম। বাসাটা গ্রিন রোডে ছিল এবং আমার স্কুলের খুব কাছে ছিল। আমি সঙ্গত কারণে স্কুলের নামটা বলছি না, খুবই পপুলার স্কুল। বাসাটা একটু মেইন রোড থেকে বেশ খানিকটা ভিতরের দিকে ছিল, কারণ স্কুলটা ছিল বেশ ভিতরের দিকে। তো স্কুল বাউন্ডারির মধ্যে আমাদের বাসাটা ছিল। তো দেখা যেত কি, ইউজুয়ালি কি হয় যে স্কুল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত 2টা শিফটে ক্লাস চলতো এবং মোটামুটি তারপরে একদমই নিস্তব্ধ ওই এরিয়াটা ছিল। সকালবেলা বেশ ক্যাওস ছিল, একটা হট্টগোল, বাচ্চারা খেলছে, স্টুডেন্টসরা যাওয়া আসা করছে। কিন্তু বিকাল 4টার পরে খুব থমথমে পরিবেশ, ঠান্ডা হয়ে যেত পুরো এরিয়াটা। বাসাটার কথা বলি, আমরা 6 তলায় থাকতাম। খুব কমার্শিয়াল একটা বিল্ডিং, খুবই কমার্শিয়াল একটা বিল্ডিং। স্পেস খুবই ছোট ছিল, খুব বেশি একটা বড় বাসা ছিল না। এই কথাটা যে কারণে বলছি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। বাসার রুমগুলো ছিল ডাইনিং টেবিল সারাউন্ডিংস, মানে
ডাইনিং টেবিলটা ঠিক মাঝখানে ছিল, মানে ডাইনিং রুমটা ঠিক মাঝখানে ছিল, এবং বাসাটা ছিল মানে ডাইনিং রুমটাকে ঘিরে রুমগুলো ছিল, অন্যান্য রুমগুলা। তো দেখা যেত কি এই একটা কারণে আমরা একটা রুম থেকে আরেকটা রুমে কি হচ্ছে মোটামুটি বুঝে যেত। মানে প্রথমে বলে নিয়েছি যে আমাদের বাসাটা খুব ছোট ছিল, তো দেখা যেত যে আমি গেস্ট রুম থেকে আমার রুমে কি হচ্ছে দেখতে পাচ্ছি, বা আমি গেস্ট রুম থেকে ড্রয়িং রুমে কি হচ্ছে দেখতে পাচ্ছি। তো একদিনের কথা বলি, সেটা হচ্ছে একদিন আমি সন্ধ্যার দিকে পড়াশোনা করছি আমার গেস্ট রুমে। তো উল্টো দিকের রুমে আমার আম্মু আমার ছোট বোনকে পড়াচ্ছে। তো তখন ইন্ডিয়ান আইডল একটা প্রোগ্রাম হতো। তো আমি হচ্ছে সন্ধ্যাবেলা ওয়েট করছিলাম যে ওই প্রোগ্রামটা কি দেখবো। এখন ছোটবেলায় যেটা হয়, আম্মু আব্বু দেখা যায় যে একটু জানি টিভি থেকে দূরে থাকি, এরকম একটা তারা ব্যবস্থা নেয় যে আমি বেশি পড়াশোনা হ্যাম্পার না হয়। তো আমি আমার মেইনলি আমি পড়ার টেবিলে বসে আছি, বাট আমার মানে মনটা কিন্তু পড়ার মধ্যে নাই। আমি ভাবছি যে আম্মু কি হচ্ছে আমাকে ছাড়াই টিভি দেখতে বসে যাবে, এরকম একটা ভাবছি। তো ওটা ভাবতে ভাবতে আমি মেইনলি আমি পড়ছি পড়ার টেবিলে, বাট আমার খেয়াল আছে হচ্ছে ওই দুইটা রুমে যে মানে আম্মু কি করছে, বা ড্রয়িং রুমের কি অবস্থা। তো ড্রয়িং রুমে আমাদের টিভি ছিল। তো আমি হঠাৎ দেখলাম যে আমাদের বাসায় যে মেয়েটা হেল্প করতো আমাদের কাজে, তো ওই মেয়েটা আম, আম্মু যে রুমে আমার ছোট বোনকে পড়াচ্ছে আমি ঠিক ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, কারণ রুমটা খুব ক্লিয়ার ভাবে দুটো বিষয় দেখা যায় যে আমার মানে আমার আমার নিজের রুমে কি হচ্ছে আর এদিকে আমাদের ড্রয়িং রুমে কি হচ্ছে। তো আমি আমার গেস্ট রুমে বসে পড়তে পড়তে আমি দেখছি যে আমার আম্মু আম্মু আমার ছোট বোনকে পড়ছে। তো হঠাৎ করে আমি পড়তে পড়তে খেয়াল করলাম যে আমাদের বাসার ওই মেয়েটা আম, আহ, ঘর থেকে বের হলো এবং বের হয়ে হচ্ছে ড্রয়িং রুমে উকি দিল। ড্রয়িং রুমে উকি দিয়ে ও হচ্ছে বাথরুমে গেল, এবং বাথরুম থেকে আবার হচ্ছে সে ড্রয়িং রুমে চলে আসলো। তো আমি মানে ওটা দেখে আমি ভাবছি যে ও মাও তো মনে হয় ইন্ডিয়ান রুম দেখতেছে। আমি হচ্ছে একটু রাগী হয়ে গেলাম যে বাসার সবাই আমাকে ছাড়াই দেখতেছে প্রোগ্রামটা। তো আমি কিছুটা আমার মানে একটু রাগ হয়ে যে আমি একটু বকা টকা দিব, বা আমি একটু রাগারাগি করবো, এরকম একটা ভাব নিয়ে আমি হচ্ছে আম, বের বের হয়েছি রুম থেকে। কারণ আমি জাস্ট ও ড্রয়িং রুমে ঢুকলো মেয়েটা, আমি ওর পিছিয়ে পিছিয়ে ঢুকছি যে আমি একটু রাগ হবো আম্মুর সাথে যে আমাকে ছাড়াই দেখতেছে। আমার কিন্তু খেয়াল নেই, আমি কিন্তু গেস্ট রুমের দিকে মানে সরি আমার রুমের দিকে খেয়াল করছি না যে আম্মুকে আছে নাকি, আমি এদিকে খেয়ালই করিনি। আমি ও যেহেতু ড্রয়িং রুমে গেল, আমি ওর পিছনে পিছনে ড্রয়িং রুমে গেলাম। যে দেখলাম ড্রয়িং রুম পুরো ফাঁকা এবং কেউ নেই ড্রয়িং রুমে। তো আমি খুবই অবাক হই এবং খুবই অবাক হই। তো আমি খুবই অবাক হয়ে আমি আবার রুমে আসি, রুমে এসে দেখি যে আম্মু ঠিক নর্মাল ভাবে আমার ছোট বোনকে পড়াচ্ছে, এবং আমাদের বাসার ওই মেয়েটা আম্মুর পাশে বসে বসে ম্যাগাজিন পড়ছে। তো আমি মানে এত বেশি স্টান্ট হয়ে যায়, আমি আমার আম্মুকে বলি যে ও মাত্র এদিকে গেল না। তো আম্মু বলছে না কই, ও তো 2-3 ঘন্টা ধরে আমার সাথে এখানে বসে আছে। তো আমি কিছু না মানে আর কিছু না বলে আমি হচ্ছে চলে আসছি আমার রুমে এসে। আমি একটু অবাক হইলাম, কারণ আমি খুব ক্লিয়ারলি দেখেছি যে ও গেলাম, ওর পিছনে পিছনে আমি গেছি। তো এই ঘটনার পর আমি তারপর ভাবলাম যে মনে হয় আমার হ্যালুসিনেশন, এরকম ভুল দেখছি, এরকম একটা ব্যাপার। তো এরকম গেল। তো আরেকদিনের ঘটনা, আমার আম্মু নাকি এটা আমার আম্মুর সাথে হয়েছে। আম্মু নাকি দেখতেছে যে আমি হচ্ছে ওই সেম ভাবে আম্মু ওই রুমে আমার ছোট বোনকে পড়াচ্ছে, আমি অপোজিটের রুমে হচ্ছে বসে বসে আমি পড়তেছি। তো আম্মু দেখতেছে যে আমি হচ্ছে ওই রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে যাচ্ছি। তো আম্মুর মাথায় আছে যে রান্নাঘরে পানি কি ফুটতে দেওয়া হয়েছে, তো ওই গরম পানি যদি আমার গায়ে পড়ে, তো আম্মু এই ভয়ে যে আমি হয়তো খেয়াল করবো না, অন্ধকারে কিছু নিতে যে পানিটা আমার গায়ে পড়বে। তা আম্মু আমি রুম থেকে বের হয়েছি দেখে আম্মু আমার পিছন পিছন দৌড় দিছে যে আমি গরম পানি আবার আমার গায়ে না পড়ে। তো আম্মু নাকি যে দেখে যে রান্নাঘর একদমই অন্ধকার, কেউ নাই, পানি মানে চুলায় পানি ফুটতেছে। আম্মু
অবাক হয়ে আম্মু আবার হচ্ছে ব্যাক করে দেখে আমি গেস্ট রুমে আমি নর্মালি যেভাবে পড়ছিলাম ওভাবেই পড়ছি। তো আম্মু খুবই আমাকে মানে অবাক হয়ে আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কেন গেছো ওইদিকে, আমি তোমাকে মানা করছি রান্নাঘরে পানি ফুটতেছে এরকম। তো আমি খুবই অবাক হয়ে যাই, বিকজ আমি 2-3 ঘন্টা ধরে ওভাবেই পড়াশোনা করছি আর কি গেস্ট রুমে। তো এই ঘটনা, তারপরে আম্মু হয়তো ভাবে যে আম্মু মনে হয় ভুল দেখছে এরকম ভেবে চলে যায়। আরেকদিনের ঘটনা বলি, আমি খুব শীতকাল, আচ্ছা একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের বাসার ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল, মানে এক্সেপশনালি ঠান্ডা যেটাকে বলা হয়। মানে আমি হচ্ছে আমাদের বাড়িওয়ালা ওনারা উপরতলায় থাকতো, আর আমার নিচতলায় আমার ফ্রেন্ডরা থাকতো। তো আমি অনেক সময় উপরতলায় বাড়িওয়ালার ওখানেও গেছি, আবার নিচতলায় আমার ফ্রেন্ডের বাসায়ও গেছি। দুটা বাসাতেই গরম, কিন্তু আমাদের বাসাটা কেন জানি খুব ঠান্ডা থাকতো। তো এটা নিয়ে কখনোই আমি ভাবি নাই। তো একদিন মানে শীতকালের ঘটনা বলি, ওই বাসাটাতে যতদিন ছিলাম আমার আব্বুর অফিস থেকে আসতে একটু দেরি হতো রাতের বেলা। তো বাবা আস্তে আস্তে 11টার মতো বাজতো, 11টা-12টার মতো বাজতো। তো আম্মু একদিন টিভি দেখছে, আমার ছোট বোন ঘুমিয়ে গেছে। তো আমি একা একা ঘুমাতাম, তা আমার রুমে আমি ঘুমাইছি, মানে ঘুমাবো আর কি। আমি গেম খেলছিলাম ল্যাপটপের নিচে বসে, সরি ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে আমি ফোনে গেম খেলছিলাম। তো হঠাৎ আম্মু আমাকে বলে যে তুমি ঘুমায় পড়ো এরকম। তো আমি জাস্ট ফোনটা রেখে মানে ঘুমানোর চেষ্টা করছি। তো আমি বলি ফার্স্টে, আমার বেডটা ছিল একদম ওয়ালের সাথে ঘেঁষা। তো ওয়ালের সাথে লাগানো বেড ছিল, আর আমার নিচে ফ্লোরিং করে আমাদের বাসার ওই মেয়েটা ঘুমাতো। তো আমি হচ্ছে এরকম ঘুমানোর চেষ্টা করছি, এমন না যে আমার ঘুম আসছে, আমি মাত্রই গেম খেলছিলাম। তো আমি এরকম শুয়ে আছি, তো হঠাৎ করে ধরেন এমন একটা ফিলিংস যে আমি মানে আপনার পাশে যদি কেউ শুয়ে থাকে এবং সে যদি ইচ্ছা করে দুষ্টামি করে বা ভুলে মানে পাটা উপর থেকে নিচে রাখতে, যে আপনার পায়ের সাথে যদি এরকম মানে আপনার পায়ের উপর যদি রাখে, যে ফিলিংসটা হবে লাইক একটা ঠান্ডা পা, মানে প্রচন্ড ঠান্ডা এবং মানে একটা ভারী একটা পা, এবং সেটা একটা বড় মানুষের পা, এমন না যে ছোট, মানে বেশ ভারী একটা পা ঠিক আমার বাম পায়ে লাগলো, এবং বাম পাটা ছিল কিন্তু দেয়ালের দিকে। আমি ওই ফিলিংসটা বুঝাতে পারবো না, যে একটা ঠান্ডা পা, ঠিক মনে হচ্ছে যে কেউ জানি আমার পাশে থেকে আমার পায়ের উপরে মানে পাশে শুয়ে আছে, এবং সে তার পাটা আমার পায়ের উপরে রাখলো। আমি প্রচন্ড ভয়ে আমি উঠে যাই, এবং উঠে আমি দেখি যে আমাদের বাসার ওই মেয়েটা কি ভুলে ওর পা উপরে লাগছে নাকি এটা দেখার জন্য আমি তাকাই, এবং দেখি ও অনেক দূরে, মানে ওর পক্ষে মশারি টানানো ছিল, ওর পক্ষে কোনোভাবেই সম্ভব না যে ও মশারি খুলে আমার ব্ল্যাঙ্কেটের ভিতর দিয়ে আমার পায়ের উপর পা রাখবে, বা দুষ্টামি করেই হোক বা আমাকে ভয় দেখানোর জন্য হোক, এটা ইম্পসিবল। কারণ ও ঘুমিয়ে আছে এবং ও অনেক দূরে আমার বিছানা থেকে, এবং সে যদি দুষ্টামি করে এরকম করে আমি বুঝতে পারবো, কারণ ও তো নড়বে। মানে আমি যখনই পায়ের মধ্যে ওই ধাক্কাটা অনুভব করছি, তখনই আমি ঠাস করে উঠে বসছি, এবং উঠে বসে আমি খেয়াল করতেছিলাম যে মানে খেয়াল করছি যে কি হলো। তো আমি প্রচন্ড ভয় পাই, এবং আমি বেশ ভয়ে উঠে হচ্ছে আমার আম্মুর কাছে চলে যাই, আম্মুর কাছে ঘুমাই ওই দিন রাতে। তারপরে আর একদিন ঘটনা, আমি হচ্ছে মানে আমার আম্মু নাকি এরকম শুয়ে আছে। তো শুয়ে থাকতে মানে শুয়েছে, এবং ওদিন আমার আব্বু কোনো একটা কারণে অফিসের বা আমার আব্বু হয়তো বা গ্রামের বাড়ি গেছে কোনো একটা কাজে, আমার ঠিক মনে নেই ব্যাপারটা, বাট আব্বু ওদিন বাসায় ছিল না। তো আমার ছোট ফুপু আসে আমাদের সাথে থাকার জন্য, যেহেতু আমরা দুই বোন থাকতাম, আম্মু থাকতো, নতুন বাসা, তো আমার ফুপু এসে আমাদের সাথে ছিল। তো আমার আম্মু রাতের বেলা ফুপুর সাথে গল্প টল্প করে এসে শুয়েছে। তো হঠাৎ অনেক রাতের দিকে 1:30-2টার দিকে সে আম্মুর কি শুয়ে আর কি মানে এই গল্পের বইটি পড়ে মাত্রই লাইটটা অফ করে শুয়েছে। তো আম্মু খুব ক্লিয়ারলি বুঝতে পারে যে ডাইনিং টেবিলে কিছুর আওয়াজ, মানে পানি গ্লাসে পানি ঢালছে বা এরকম একটু
টুকটাক আওয়াজ, মানে আর আমি তো বলছি যে আমাদের বাসাটা খুব ছোট ছিল, ডাইনিং এ যদি কোনো মানুষ হাঁটে খুব ক্লিয়ারলি ব্যাপারটা বোঝা যায়, এবং ডাইনিং এ কেউ খাচ্ছে, এবং সেটা আমাদের বাসার ডাইনিং নাকি বা অন্য বাসার ডাইনিং, এটা তো খুব ক্লিয়ারলি বুঝা যায় যে মানে সাউন্ডটা আমাদের বাসা থেকে আসছে, অন্য বাসা মানে ভয়েড দিয়ে অন্য কোনো বাসার সাউন্ড না। তো আম্মু শুনলো যে কেউ একজন হচ্ছে পানি মানে খাচ্ছে, বা ওই গ্লাসের ঠাস করে আওয়াজ, মানে গ্লাসটা উঠানোর আওয়াজ, পানি ঢালার আওয়াজ, গ্লাসটা রাখার আওয়াজ, এরকম মানে আওয়াজ হচ্ছে, এবং মানে চেয়ারের আওয়াজ হচ্ছে। তো আম্মু খুবই স্বাভাবিক ভাবে ভাবে যে আমার ছোট ফুপু উঠছে, ও হয়তো খিদা টিদা লাগছে রাতের বেলা। তো আমার আম্মু বলে যে এরকম মাসুমা মানে তোর কি খিদা লাগছে, বা ফ্রিজে এরকম খাবার আছে খাই সেরকম। এবং কারণ আমার আম্মু খুব কনফিডেন্ট ছিল যে কেউ মানে ফুপি উঠছে, কারণ হচ্ছে সেটা তো বুঝা যাচ্ছে যে আমাদের ডাইনিং এ আওয়াজ হচ্ছে। তো ফুপিকে আম্মু বলছে যে মানে আম্মু ফুপির সাথে কনভারসেশন চালাচ্ছে যে খিদা লাগলে ফ্রিজে খাবার আছে একটু গরম করে খা। তা আম্মু এরকম শুয়ে শুয়ে বলতেছে। তো পরের দিন সকালে আম্মু কথায় কথায় আর কি ফুপিকে বলে যে কি ব্যাপার, তুই কি এরকম খাওয়া দাওয়া মানে কিছু লাগতো, দরকার ছিল এরকম সব রাতের বেলা, এরপর থেকে আমাকে বলিস এরকম আর কি বলছে। তো আমার ফুপি খুবই অবাক হয়ে যায় যে ভাবি আমি তো উঠি নাই, আমি তো তখন তোমার সাথে কথা বলে ঘুমাই গেছি, আর আমিও উঠি নাই কারণ আমি ফুপির সাথে, আমি আর আমার ছোট বোন আমার ফুপির সাথেই ছিলাম। তো আম্মু খুবই অবাক হয়ে গেছে এটা শুনে। তো এরকম আমাদের বাসায় এই বাসাটাতে সবসময় খুব আনইউজুয়াল ঘটনা ঘটতো। আরেকদিন কি হয়েছে, রাতের বেলা এই ব্যাপারটা আমার খুব মনে আছে, কারণ আমরা ভাত খাচ্ছিলাম, মানে ডিনার করলাম, ডিনার করে আমি আর কি বসে আছি, আমি একটু স্লো মানে খেতে একটু আমার মানে একটু টাইম লাগছে। তো আমি বসে আছি, তো আম্মু উঠে গেছে, আব্বু উঠে গেছে এরকম। তো কি হলো, কেউই নাই। তো আম্মু হচ্ছে, আমি তখন ছোটবেলায় আমি করতাম কি, আমি এক সাইডে বসে আর এক সাইডে চেয়ার হচ্ছে পা দিয়ে ধাক্কা দিতাম, মানে দুষ্টামি করে। তো আম্মু তো খুবই বিরক্ত হইতো। তো একদিন আমি এরকম বসে আছি খাচ্ছি, তা আম্মু হচ্ছে ওটা মানে সবাই চলে গেছে, আম্মু হচ্ছে আর কি ডাইনিং টেবিল গুছানো শুরু করছে। তো আমার আম্মু আমি খালি দেখলাম যে আমাদের বাসার মানে আম্মু একটা কর্নারে আম্মু হচ্ছে টেবিল গুছাচ্ছে, তো আমার উল্টা দিকে যে চেয়ারটা সেটা সরে গেল, এবং ঠিক ওইভাবেই যেভাবে আমি সবসময় পা দিয়ে সরাই, দ্যাট ওয়াজ নট মি। আম্মু খুবই জোরে বকা দিছে আমাকে যে তোমাকে আমি একটা কথা বারবার বলি, তুমি কেন এই কাজটা করো, এরকম এটা ঠিক না বা এটা খারাপ অভ্যাস। তো আমি কিভাবে মাকে বুঝবো যে এটা আমি না। তো এটা মানে আমি খুবই অবাক হয়ে যাই, আমি খুবই ভয় পাই, কারণ উল্টো দিকের চেয়ারটা এরকম আস্তে করে সরে গেল, এবং আমার আম্মু যে দুষ্টামি করে করবে এটা কোনোভাবেই সম্ভব না, কারণ ডাইনিং টেবিলে আমি একাই খাচ্ছি না, আমার আম্মু দূরে আমার থেকে। তো এই বাসাটাতে অনেক উইয়ার্ড জিনিস হতো এরকম ছোটখাটো, যেরকম আমরা যখন কেউ রুমের মধ্যে একা থাকতাম, আমি আমার আব্বু যদি অফিস থেকে আসতে দেরি করতো, বা আম্মু যদি টিভি দেখতো, মানে আম্মু নাকি বলতো আম্মু সবসময় টের পায় যে আম্মুর পিছনে কেউ একজন আছে, বা আম্মু মানে আম্মু ধরেন বিছানাতে শুয়ে আছে, আম্মু টের পাচ্ছে যে কেউ একজন দরজাতে এসে তাকিয়ে আছে, এরকম একটা অবস্থা। এটা কিন্তু খুব মানে কি বলবো, এটা খুবই রিয়েল একটা ফিলিংস। আমি যখন আমার মাঝে মাঝে বাসাতে একা থাকা হতো, কারণ আমার আম্মু হচ্ছে আমার ছোট বোনকে নিয়ে স্কুলে যাওয়া আসা করতো, তো আমি হচ্ছে বাসায় একা থাকতাম। তো আমি ইউজুয়ালি ভয় পাই না, বা ওই সময়টাতে আমার মধ্যে মানে ভূত বা জিন মানে এই ব্যাপারগুলো ওরকম কাজ করতো না। কিন্তু সব সময় আমি যখনই একা থাকতাম, আমি হয়তো বা ড্রেসিং টেবিলে কিছু করছি, আমি না মানে কোনোভাবে একা থাকতে পারতাম না। যেরকম আমি এসে ড্রয়িং রুমে প্রচন্ড জোরে টিভি ছেড়ে লাইটে জ্বালিয়ে বসে থাকতাম, কারণ সব সময় মনে হতো কেউ একজন ফলো করছে। সবসময় হাঁটতাম যখন মনে হতো পিছনে কেউ হাঁটছে। ইভেন আমি যখন অন্য রুম থেকে ভয় পেয়ে দৌড়ে আসতাম, ঠিক মনে হতো আমার পিছনে পিছনে ঠিক কেউ দৌড়ে আসছে। মানে খুবই অদ্ভুত একটা মানে ফিলিংস ছিল সেটা, এবং আমি বুঝাতে পারবো না। সবসময় মনে হচ্ছে কেউ তাকিয়ে আছে, সবসময় মনে হচ্ছে কেউ নিঃশ্বাস নিচ্ছে,
এমন কিন্তু না, সবসময় মানে কোলাহলের মধ্যেও হয়তো বা এমন একটা সময় 10টা 11টা সকালবেলা, কিন্তু আমাদের বাসাটা খুব অন্ধকার ছিল এবং বাসাটা খুব ঠান্ডা ছিল, কিন্তু হয়তো বাইরে খুব আওয়াজ, মানে বাচ্চারা যে স্কুল ছুটি হচ্ছে, স্কুলের বাচ্চারা বের হচ্ছে, মানে ভয় পাওয়ার মতো সিচুয়েশন না সেটা, এমন না যে রাতের বেলা, কিন্তু সব সময় মনে হতো যে দেয়ার ওয়াজ আ প্রেজেন্স ইন আওয়ার হোম। খুবই অদ্ভুত সেই ফিলিংসটা, মানে এটা আসলে বোঝানো যাবে না। তো এই ব্যাপারগুলো আমরা কখনোই কাউকে বলি নাই। সবসময় ভাবতাম কি যে আমার হ্যালুসিনেশন, সবসময় ভাবতাম কি যে আমার আম্মু ভুল দেখছে, সবসময় ভাবতাম হয়তো বা আমরা ঘুমে আছি, বা সবসময় ভাবতাম হয়তো বা ঠান্ডা, মানে কোনোভাবে উল্টো, মানে আমরা জিনিসটাকে কাটিয়ে, মানে সবাই ফ্যামিলির প্রত্যেকে আমরা জিনিসটাকে মানে ভাবতাম আমার ভুল। তো এই বাসাটা আমরা এমন না ভূতের কারণে বা ভয়ের কারণে ছেড়ে দিচ্ছি, এমনি একটা কারণে আমরা এই বাসাটা ছেড়ে দিয়ে অন্য একটা বাসায় যাই। তো একদিন আমরা সবাই মিলে বসে তখন আমরা শেয়ার করি এবং আমরা দেখি যে সবাই আমরা এরকম ব্যাপারগুলো ফিল করছি। আম্মু বলছে, আমি বলছি, আব্বু বলছে, এবং ব্যাপারগুলো একই টাইপের। আমরা এই বাসাটা আমরা সবাই না মানে একজনকে দুইবার দুইটা জায়গায় দেখতাম। ধরেন আমি দেখছি আম্মু ওখানে, দেখলাম আম্মু আবার আম্মু আরেকটা রুমে, বা আম্মু হয়তো দেখছে আমি ডাইনিং এ আসি, আম্মু হয়তো আমার সাথে কথা বলার জন্য আসলো, দেখলো যে আমি তো নাই, আমি ড্রয়িং রুমে টিভি দেখছি। এটা খুবই উইয়ার্ড একটা ব্যাপার, এবং এটা মাঝে মাঝে হইতো, মানে কতবার হ্যালুসিনেশন হতে পারে। আর আমরা তো তখন মানে এমন না যে অসুস্থ বা এরকম কিছু, তো এরকম যায়। তো এই ব্যাপারটা যখন আমি শুনি যে আমাদের বাসায় সবারই এরকম মানে হয়েছে, সবার সাথে এরকম ঘটনা, তো আমি খুব আউট অফ কিউরিয়াসিটি, আর আমি বললাম বাইরের মেয়েটা আমার সাথে পড়াশোনা করতো, আমার যে 2-1 ব্যাচ জুনিয়র ছিল, তো আমি ওর কাছে যাই, যে এমনি যাই যে আচ্ছা আমাদের এই বাসায় এখন কারা থাকে এরকম। তো মেয়েটার কাছে যেটা শুনি সেটা হচ্ছে কেউই না এই বাসায় বেশি দিন থাকে না, আর এই বাসাটাতে মানে যারাই থাকে তারাই একটা প্রেজেন্স ফিল করতো সব সময়। আর হচ্ছে ব্যাপারটা কি, মানে কিন্তু সবসময় মনে হতো, ধরেন আমরা বারান্দায় বসে আছি, মনে হতো কি যে একটা সরু বারান্দা, আমি এক বারান্দার একটা সাইডে হয়তো বা আমি দোলনা খেলছি, অপোজিট সাইডে ঠিক এমন না যে অন্য বাসা, এমন না যে উপরতলা নিচতলা, ঠিক নিজের বারান্দায় আরেকটা সাইড থেকে কেউ যদি কান্না করে, বা কেউ যদি একটা বসে সাউন্ড করে, একটু মানে একটা গোঙানির আওয়াজ, একটা আর্তনাদ, এটা কিন্তু বোঝা যায় যে সেটা আমার, মানে আমি যে জায়গাটাতে বসে আছি খুব কাছেই সেটা, এমন না অন্য বাসা, এমন না, মানে অন্য বাসা হলে তো বোঝা যায়, অন্য ছাদ হলে তো বোঝা যায়, বা অন্য নিচতলা উপরতলা হলে তো বোঝা যায়। এটা খুব ক্লোজ একটা মানে ব্যাপার ছিল, এবং এটা আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারতাম যে কারো নিঃশ্বাস, কারো প্রেজেন্স, কারো হাঁটা, বা কেউ ফলো করছে, বা কেউ তাকাচ্ছে, বা কারো ব্রিথিং, আমরা খুব ক্লিয়ারলি ব্যাপারগুলো বুঝতাম। আর এছাড়া একজনকে 2বার করে দেখা, তারপরে হচ্ছে আহ এরকম টুকটাক একটা টাচ হঠাৎ করে শরীরে, বা একটা মানে হঠাৎ করে জামা একটা টান, বা এই যে ডাইনিং টেবিলে টুকটাক আওয়াজ, মানে এগুলো তো কন্টিনিউয়াস হতো। এবং আসলে ব্যাপারগুলো এমন না যে অনেক বড়, বা এমন না যে অনেক ভয়ঙ্কর, কিন্তু ব্যাপারগুলো খুবই আনইউজুয়াল, এবং যার সাথে ব্যাপারগুলো আসলে হয় সে বুঝতে পারে যে মানে কতখানি ভয়ঙ্কর বা কতখানি অদ্ভুত, এবং স্বাভাবিকতার সাথে যে মিল নেই, এবং এটার যে কোনো এক্সপ্লেনেশন নেই, এটা কিন্তু বোঝা যায় এসব ব্যাপার থেকে। তো আজকে এখানেই আমার এই বাসার ঘটনাটা। আমাদের সাথে আরো মানে অনেক কিছু ঘটেছে, মানে বিশেষ করে আমার সাথে, মানে আরো অনেক রকমের অদ্ভুত ঘটনা ঘটে। আমার ফ্যামিলি তো বেশ কিছু ঘটনা আছে। যদি আপনাদের আমার ঘটনাটা ভালো লাগে, আমি অবশ্যই পরবর্তীতে আমার অন্য ঘটনাগুলো আপনাদেরকে শোনাবো সময় করে কোনোদিন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যেই ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মহসিন হোসাইন নামে একজন ভাইয়া। ওনার বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কোনো একটি গ্রামে। সঙ্গত কারণে তিনি তার গ্রামের নামটি প্রকাশ করতে চাননি, তাই আমরাও বলতে পারছি না। ঘটনাটি যেই রাত্রে ঘটে
সেই সালটা ছিল 2017 সাল। তখন তার এসএসসি পরীক্ষা চলছিল। মূল পরীক্ষাগুলো যদিও শেষ হয়ে গিয়েছিল, শেষ দিকে নন মেজর কিছু পরীক্ষা ছিল তার। সন্ধ্যার পর উনি পড়তে বসেছেন। কিছুক্ষণ পড়ার পর ওনার ভালো লাগছিল না। তখন ওনার মনে হলো বাহির থেকে একটু হেঁটে আসি। এই চিন্তা করে বাড়ির কাউকে কোনো কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায়। উনি চিন্তা করেন যেহেতু পরীক্ষা চলছে, এখন যদি বাড়ির কাউকে বলি যে বাইরে হাঁটতে যাব, তখন কিন্তু স্বাভাবিকভাবেই বাড়ির অন্য সদস্যরা রাগারাগি করবেন। এই জন্য তিনি কাউকে কিচ্ছু বলেননি। ঘর থেকে বের হয়ে যান এবং হাঁটতে শুরু করেন। ওই সময় যেহেতু ওনার বন্ধু বান্ধবদের সবারই এসএসসি পরীক্ষা চলছিল, তাই রাস্তায় ওনার কোনো বন্ধু বান্ধবের সাথে দেখা হয় না। উনি লোকালয় এড়িয়ে ওনাদের বাড়ির পাশেই একটি বিল রয়েছে, সেদিকে চলে যান। চিন্তা করলেন যে বিলের পাশ দিয়ে হাঁটি, একটু হাওয়া বাতাস খাই, কিছু সময় পরে আবার ঘরে ফিরে আসব। উনি যখন বিলের পাশ দিয়ে হাঁটছিলেন, হঠাৎ করে উনি দেখেন যে বিলের পাশেই একটি নৌকা বাঁধা। তো উনি চিন্তা করেন যে নৌকা যেহেতু বাঁধাই আছে, তাহলে একটা কাজ করি, 10-15 মিনিটের জন্য একটু নৌকা বেয়ে আসি, একটু বিলের মধ্যে থেকে ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ। উনি নৌকার দড়িটি খুলে নৌকায় বসে বৈঠা দিয়ে নৌকাটা বাইতে শুরু করেন। আস্তে আস্তে উনি বিলের বেশ ভেতরে চলে যান। যদি উনি চিন্তা করেছিলেন 10-15 মিনিটের মধ্যেই ফিরে আসবেন, কিন্তু উনি যে আসলে কত সময় নিয়ে ভিতরে ঢুকে গেছেন বিলের মধ্যে, অতটা উনি বুঝতে পারেননি। মনের আনন্দে উনি আস্তে আস্তে বাইছেন, এভাবে উনি বিলের বেশ ভেতরে চলে গিয়েছেন। হঠাৎ যেই ঘটনাটি ঘটে, নৌকা বাইতে বাইতে ওনার হাত থেকে বৈঠাটি পানির মধ্যে পড়ে যায়। পানির মধ্যে পড়ে যাওয়ার পর উনি নৌকায় বসেই ওই বৈঠাটির নাগল পাওয়ার চেষ্টা করেন, কিন্তু উনি তো বৈঠার নাগল পানি না। ঘটনা যেটি ঘটে যে বৈঠাটি অদ্ভুতভাবে ওনার থেকে দূরে যেতে শুরু করে। মনে হচ্ছে বৈঠাটি একাই ওনার থেকে দূরে সরে চলে যাচ্ছে। স্বাভাবিকভাবেই বৈঠাটি তার নাগালের বাইরে চলে যায়। তখন উনি কি করবেন এই চিন্তা করতে থাকেন, যে এখন আমি যাবো কিভাবে। হঠাৎ উনি দেখেন ওই নৌকা থেকে একটু দূরে, সেটা স্পষ্টই দেখা যাচ্ছিল চাঁদের আলোতে, একটি কলা গাছ, বড় আকৃতির একটা কলা গাছ ভাসমান অবস্থায় ছিল। এই কলা গাছটি পানির মধ্যে আস্তে 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 দাঁড়িয়ে যায়। এটি যখন উনি দেখেন, উনি চিন্তা করেন কি ব্যাপার, কলা গাছ পানির মধ্যে এভাবে দাঁড়িয়ে গেল কেন। এই কথা চিন্তা করতে করতে উনি আবার দেখেন দূর থেকে 3টি ছায়ামূর্তি পানির উপরে দৌড়াতে দৌড়াতে ওনার দিকে আসছে। উনি তখন বেশ ভয় পান যে কি ব্যাপার, পানির উপর দিয়ে দৌড়াতে দৌড়াতে 3টা মানুষের মতো কি আসছে এটা। উনি দেখেন যে ওই 3টা মানুষের মতো কিছু একটা ওই নৌকার চারদিকে তারা দাঁড়িয়ে যান। চাঁদের আলোতে তাদের চেহারাটা বোঝা যাচ্ছিল না, তবে এতটুকু বোঝা যাচ্ছিল তারা মানুষের যে আকৃতি বা স্বাভাবিক আকৃতি হয়, সেই আকৃতি থেকে বেশ বড়। তাদের চোখগুলো জলজল করছিল এবং তারা এক দৃষ্টিতে মহসিন হুসাইন ভাইয়ের দিকে তাকিয়েছিল। কিছু সময়ের মধ্যে এই 3টি কালো ছায়া নৌকার উপর উঠে বসে এবং উঠে বসার সাথে সাথে তারা কাকে রূপান্তরিত হয়ে যায় এবং কাকে রূপান্তরিত হয়ে এই কাক 3টি নৌকাটি দোলাতে শুরু করে এবং নৌকার মধ্যে আস্তে আস্তে পানি ঢুকতে শুরু করে। ছোট 3টি কাক এত শক্তি কিভাবে পাচ্ছিল যে তারা নৌকা দুলিয়ে সেই নৌকার মধ্যে পানি ঢুকিয়ে দিচ্ছিল। নৌকাটি যখন আস্তে আস্তে ডুবে যাচ্ছিল, তখন মহসিন হুসাইন ভাইয়া উনি বুঝতে পারছিলেন যে এই নৌকায় আর থাকাটা ঠিক হবে না, কিন্তু উনি তো বেশ ভেতরে চলে এসেছেন তার বাড়ি থেকে, বিলের মধ্যখানে।
তিনি ভালো সাঁতার জানতেন। তিনি লাফ দিয়ে পানিতে পড়ে যান এবং পানিতে পড়েই তিনি সাঁতার কাটতে শুরু করেন। তিনি যখন দ্রুত সাঁতার কাটছিলেন, তিনি ফিল করছিলেন পানির নিচ থেকে কিছু একটা তার পা টেনে ধরছে। তার শরীরটি অনেক ভারী হয়ে আসে। ওই অবস্থাতেই তিনি আয়াতুল কুরসি পড়তে শুরু করেন। যখনই আয়াতুল কুরসি পড়তে থাকেন, তখনই ওনার পা ছেড়ে দেয়। যখন আয়াতুল কুরসি আবার শেষ হয়ে যায়, মানে পড়া শেষ হয়ে যায়, তার কিছুক্ষণ পরে আবার ওনার পা টেনে ধরে। তিনি যখন বুঝতে পারছিলেন যে আয়াতুল কুরসি পড়া ছাড়া আর কোনো উপায় নেই, তিনি ক্রমাগত আয়াতুল কুরসি পড়তেই থাকেন এবং সাঁতার কাটতে থাকেন। তিনি কিভাবে যে তীরে এসে পৌঁছেছিলেন তিনি নিজেও জানেন না। তীরে এসে পৌঁছানোর পর তিনি উঠে ওনার বাড়ির দিকে দৌড়াতে থাকেন। যেহেতু ওনার বাসা একদম কাছেই ছিল, উনি বাসার উঠানে গিয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। তার জ্ঞান ফিরে দেখেন যে আশেপাশে বাড়ির সদস্যরা তার সেবা শুশ্রূষা করছে। ইতোমধ্যে ওনার মা পাশের মসজিদ থেকে ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসেছেন। ইমাম সাহেব ওনাকে খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা করেন এবং ওনাকে বলেন যে তুমি যখন নৌকা নিয়ে যাচ্ছিলা, তখন ওই জায়গাতে 3 জন জিন সাঁতার কাটছিল। তারা পিশাচ প্রকৃতির ছিল, কিন্তু তোমাকে ক্ষতি করতো না। কিন্তু তোমার বৈঠার আঘাত ওদের শরীরে লেগেছে, এই জন্য ওরা প্রচন্ড রাগ হয়। এই কারণে তোমাকে ওরা ডিস্টার্ব করেছিল। এরপরে ইমাম সাহেব তাকে খুব ভালো করে ঝাড়ফুঁক করে দেন। আস্তে আস্তে উনি স্বাভাবিক হয়ে যান। উনি কিন্তু তেমন অসুস্থও হন নাই, কিন্তু বেশ মানসিকভাবে উনি ট্রমাটাইজড হয়ে গিয়েছিলেন। এরপর থেকে ওনার সাথে এখন পর্যন্ত আর কোনো ঘটনা ঘটেনি। আশা করি প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমি যে ঘটনাটি বলছি, ঘটনাটা আমার বড় ভাইয়ের সাথে ঘটে। বড় ভাইয়ের নাম মোহাম্মদ জাইদুল ইসলাম। বড় ভাই যেভাবে বলেছে আমি সেভাবেই লিখছি। বলা বাহুল্য, আমার বড় ভাইয়ের ডান হাতের 5 আঙুল একটা দুর্ঘটনায় কাটা পড়ে যায়। হাত তখন বাঁধা ছিল গলার সাথে। মাঠে ধান পাহারা দিতে মাঠে গেলাম রাত 12টার দিকে। তখন ধান চুরি হতো অনেক। আমি গেলাম ধানের মাঠে, গিয়ে একটা ছোট্ট পানি যাওয়ার ড্রেনের পাশ দিয়ে যাচ্ছি। জায়গাটার নাম ছোলকুড়ি। সেখানে অনেক ভয়ঙ্কর কিছু দেখা যায় এবং এখনো সেখানে ছোট বাচ্চার কান্না শুনতে পাওয়া যায়। ছোল বলতে আসলে অনেক জায়গায় ছোট বাচ্চাকে বোঝানো হয়ে থাকে। সওয়াল যেমন করে বলে যে তেমনি করে সোল বলতে আসলে অনেক এলাকায় ছোট বাচ্চাদেরকে বলা হয়ে থাকে। তো সেখানে একটা ছোট বাচ্চার কান্না শুনতে পাওয়া যায় এখনো। আগের যুগে নাকি সেখানে ছোট বাচ্চা মারা হলে কবর দেয়া হতো। সেখানে গিয়ে দেখি পানির ড্রেনের মাঝখানে একটা জোলা বা ফাঁক দেখা যায়। 2 দিকে অন্ধকার, মাঝখানে জোলা দেখা যাচ্ছে কেন? আমি তখন থমকে গেলাম, কারণ চতুর্দিকে জ্যোৎস্নার আলো হালকা হালকা, তার মাঝে 2 দিকে ছায়া, মাঝখানে খোলা দেখা যাচ্ছে কেন? অর্থাৎ সেই নালার কাছ দিয়ে যখন যাচ্ছিলেন তখন তিনি দেখলেন যে চারপাশে চাঁদের আলো রয়েছে, কিন্তু সেখানে সামনে একটা জায়গাতে খুব অন্ধকার, যে জায়গাটা আসলে ছোলকুটি নামে পরিচিত, যেখানে ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায়। তো সেখানে গিয়ে তিনি দেখলেন মাঠের পাশে তিনি আসলে কৃষি জমি পাহারা দিতে যাচ্ছিলেন এবং দেখলেন যে চারিদিকে আলো থাকা সত্ত্বেও 2টি পয়েন্টের মাঝখান দিয়ে একটা জায়গা খুব অন্ধকার। তো বেশ অবাক হয়ে গেলেন। পরক্ষণেই আমি দেখলাম যে একটা দৈত্য আকারের মানুষ সেটার ভেতরে দাঁড়িয়ে আছে। আমার গা তখন শিহরিত হয়ে উঠল। বলে রাখি, আমার বড় ভাই অনেক সাহসী। আমি মাথা তুলে দেখি, মনে হচ্ছে আর মাথা অনেক বেশি উপরে।
তার আর আমার মাঝখানে 2 ফিটের মতো জায়গা বাকি আছে। তার পায়ের হাঁটু আমার সমান। সামনাসামনি আমি দেখতে পাচ্ছি। দৈত্যটা অনেক কালো রঙের ছিল। তার পায়ের লোম ভীষণ বড় বড়। আমি 2 হাতে জড়িয়ে ধরতে পারবো না, এত মোটা ছিল তার পা। আমার হাত বাঁধা গলার সাথে সাথে এক হাতে আমার হাতটা গলার সাথে বাঁধা, অর্থাৎ তিনি আঙুল হারিয়েছেন যেমনটা বলছেন। এক হাতে লাইট আর হাতের মাঝখানে একটা ফালা নেওয়া আছে। তখন আমি সেই ফালাটা আমার হাতে নিলাম, লাইটটাকে বগলে নিলাম। ফালা লোহার তৈরি একটা সুচালু বস্তু। ফালা তার উরুর উপরে মারছি, আবার মনে হচ্ছে যদি ফালাটা না ঢুকে তার পায়ে, সেইভাবে আর মারছি না। অর্থাৎ সেই অবয়বটাকে দেখে সে ভীষণ ভয় পেয়ে গেল। কিন্তু গ্রামগঞ্জের মানুষ যেহেতু এরকম অভিজ্ঞতা রয়েছে, তিনি চেষ্টা করলেন যে তার হাতে যে ফালাটা আছে লোহার তৈরি, সেটাকে তার দিকে ছুঁড়ে মারবেন কিনা চিন্তা করছিলেন, এবং যদি না লাগে তার প্রতিক্রিয়া কি হতে পারে। এভাবে প্রায় 15 মিনিট আমি তার সামনে দাঁড়িয়েছিলাম। সে সামনে থেকে সরে না, আমিও সামনে যেতে পারছি না। কিন্তু সেই দৈত্য কোনো কথা বলছে না, একেবারে ঠায় দাঁড়িয়ে আছে শুধুমাত্র। আর যদি সেই দৈত্যটাকে না দেখতে পারতাম, তাহলে তার পায়ের নিচ থেকে আমি চলে যেলেই চাপা দিয়ে কিছু একটা মারত। তারপরে একটু চোখ পাল্টানোর সাথে সাথে আমার সামনে থেকে অনেক দূরে চলে গেল। আমিও তার সাথে সাথে সেখান থেকে চলে গেলাম। আমিও তার সাথে যাচ্ছি, কিন্তু কিছু পরে ভাবলাম যে আমাকে নিয়ে যাচ্ছে পানির বিলের দিকে। অর্থাৎ সে অনেক দূরে চলে গেল মুহূর্তের মধ্যে, এবং দেখলেন যে দূরে থাকা সত্ত্বেও সে নিজেও মুভ করছে, সে নিজেও যাচ্ছে, এবং তিনি ধারণা করলেন যে আমাকে পানির বিলের দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ তিনি কৃষি জমিতে ছিলেন, যেটা শুকনো জায়গা, বিলের মধ্যে পানির আধার। তো সেই পানির বিলের দিকে নিয়ে যাচ্ছে। আমি তখন ভাবলাম যে এই অশরীরটা আমাকে বিলের দিকে নিয়ে যাচ্ছে, সেখানে নিয়ে আমাকে কিছু করবে। এই ভেবে আমি আমার জমির দিকে ফিরে আসলাম। কিছুক্ষণ পরে দেখি আমার থেকে 20 ফিট দূরে একটা আগুনের গোলা মাটি থেকে 2 ফিট উপরে জ্বলছে, আর সেই গোলার ছিটকে ছিটকে মাটিতে পড়ছে। তখন আমি আমার নিজের জমিতে আসলাম, যে অন্যের জমিতে এখন থাকা যাবে না, সে ক্ষতি করে বসবে। তারপরে জমির শেষ মাথায় টোলের কাছে আসলাম ধান পাহারা দেওয়ার জন্য, যেটা বানিয়েছিলাম। এসে দেখি টোলের ভেতরে 2 জন কাজের ছেলে শুয়ে আছে। আমি জানতাম না যে তারা টোলের ধান পাহারা দিতে এসেছে। তারপরে আমি সেই অশরীরী বা সেই জিনটাকে উদ্দেশ্য করে বললাম যে আজকে তোর কপাল ভালো যে আমি জানতাম না টোলে মানুষ ছিল, না হলে আজকে তোরে দেখাতাম। বলার কিছুক্ষণ পরে দেখছি ধানের নাড়ার শব্দ হচ্ছে, কি যেন আমার দিকে আসছে। ভাবছি মনে হয় ওই অশরীরটাই আসছে, কিন্তু পরে দেখলাম যে একটা বিশাল বড় বিড়াল আসছে এদিকে। আমার জীবনে আমি এত বড় বিড়াল দেখিনি। সে কাছে এসে আমার থেকে 1 ফিট সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভাবছি ফালা দিয়ে আমি মারবো নাকি। পরক্ষণে আবার ভাবছি যে তার সাথে আমি পারবো না, কারণ আমি আবার 1 হাত দিয়ে কি করব, আর 1 হাত গলার সাথে বাঁধা আছে। তারপরে ভাবছি যে টোলে 2 জন শুয়ে আছে, তারা ছোট, তাদের যদি কোনো ক্ষতি করে, এইভাবে আমি আর মারছি না। অর্থাৎ সেই অশরীরী বা জিনের সাথে গ্রামের মানুষগুলোর যেহেতু খুব ফ্রিকুয়েন্টলি আসলে বিভিন্ন জায়গায় দেখা যায়, তো তারা এই বিষয় বা জিনদের সাথে আসলে একটা অন্যরকম কমিউনিকেশনও থাকে, যে তাদেরকে বিভিন্নভাবে প্রতিহত করার চেষ্টা করে। তো আমি আর সেই ভেবে, যেহেতু 2 জন ছোট মানুষ, ছোট বাচ্চা ছেলে সেই ধান ক্ষেত পাহারা দিচ্ছিল, তাদের কোনো ক্ষতি করতে পারে বলে আমি আর ফালাটা ছুঁড়ে মারলাম না। অনেকক্ষণ ধরে আমার সামনে চোখ বড় করে দাঁড়িয়ে আছে বিড়ালটি। মনে হলো আমি যে বলছিলাম আজকে তোর খবর আছে, তার জন্য আমার সামনে এসেছে, আমাকে ক্ষতি না করে যেতে চাইবে না। পরে আমি ভাবলাম যে না, তার সাথে আমি আসলে পেরে উঠবো না। পরে আমি তাকে বললাম যে বাবা, আমি তোর কোনো ক্ষতি করি নাই। আমার জানা মতে যদি অজান্তে কোনো ক্ষতি করে থাকি, তাহলে আমার ক্ষমা করে দে। আমাকে ধান পাহারা দিতে আসছি, আমাদের কাজ আমাদেরকে করতে দে, তোর কাজ তুই করে।
তোর মনে তুই থাক, আমরা থাকি, এই বলে কিছুক্ষণ আমার সামনে থাকলো। তারপরে সে আপন ইচ্ছা মতো যেতে লাগলো ওই ছোট কুলির দিকে, অর্থাৎ যেই জায়গাটাতে অন্ধকার দেখছিলেন। কিছু দূর যাবার পরে আমি লাইট মারলাম তার দিকে। তখন সে আমার দিকে এমন ভাবে চোখ বড় করে তাকালো যে আমি ভয় পেয়ে গেলাম। তারপরে আবার বললাম যে যে যা বাবা, তুই চলে যা। আবার সামনের দিকে চলে গেল। সেই ছোলকুড়ি পুকুরের পাড়ে একটা খেজুর গাছ ছিল, ওই গাছের উপরে উঠে গেল বিড়ালটা। আমি আর সারা রাত ঘুমালাম না, বসে বসেই কাটিয়ে দিলাম। ভাবলাম আবার যদি আসে আমাদের কি ক্ষতি করতে। ঘুম গেলে আসে কোনো ক্ষতি নয় এইভাবে, অর্থাৎ ঘুম গেলে আবারও ঘুমানো যাবে, কিন্তু সে কোনো ক্ষতি করে গেলে সেটার কি হবে। কিন্তু সারা রাত ঘুম আসলো না শফিন ভাই। এই ঘটনা আমার বড় ভাইয়ের। ভূত নাইট শো এর একজন ভক্ত আমি, এপিসোড মিস করি না, মিস হলে ডাউনলোড করেও শুনি। পরিশেষে এটাই বলবো যে ভূত নাইট দীর্ঘজীবী হোক শফিন ভাই। বাংলা টাইপ করতে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার বড় ভাইয়ের হাত কাটা অবস্থায় আরো বেশ কিছু ঘটনা ঘটে গেছে, সেগুলো অন্য সময় পাঠাবো। ঘটনাটি আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন মোহাম্মদ আল আমিন, নওগাঁ জেলার পত্নীতলা থানার আমাইর ইউনিয়নের শেরপুর গ্রাম থেকে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আপনাদেরকে অনেকগুলো ভয়ানক ভয়ানক ঘটনা শোনানো হয়েছে। এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে সেটি কিন্তু জানাতে পারেন আমাদের ভিডিও কমেন্ট সেকশনে। আর এরকম ভয়ানক ভয়ানক ঘটনাগুলো যদি আপনি একত্রিত অনেকগুলো পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন। আমাদের চ্যানেলের প্রত্যেকটা এপিসোড অনেক বেশি ইন্টারেস্টিং, আর প্রত্যেকটা ঘটনা বাছাই করা সেরা কিছু ভয়ানক ঘটনা, যে ঘটনাগুলো শুনলে আপনাদের ভালো লাগবে। আপনারা যে ভয়ের সঞ্চয় করতে চাচ্ছেন, মানে ঘটনাগুলো শুনে আপনাদের একটু অদ্ভুত লাগবে, সেটাই কিন্তু করতে পারেন যদি আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন। তো প্রিয় লিসেনার্স, যারা যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসে বেল আইকনটি অন করে রাখবেন। আর ইতিমধ্যেই যারা যারা আমার একজন সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি, এবং আগামী ভিডিও আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।